হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলতরিৎকে 40 থেকে 1 ঘন্টার মধ্যে রিভিশন করব, যেটা থেকে অবভিয়াসলি প্রতি বছরই একটা সিকিউ থাকে অ্যান্ড প্রচুর এমসিকিউ থাকে, অ্যাডমিশন থেকে শুরু করে তোমার বোর্ড এক্সাম সব জায়গাতে। সো আমরা এই চ্যাপ্টারটাকে 9টা টাইপে ভাগ করছি। প্রত্যেকটা টাইপ সিম্পলেস্ট ওয়েতে আলোচনা করা আছে, যেটা অবভিয়াসলি তোমার সিকিউ এমসিকিউ করার জন্য দরকার। এখানে আমরা কিছু ট্রিকি শর্টকাট, কিছু এমসিকিউর জন্য যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, সিকিউর জন্য যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কিছু স্পেশাল সিকিউ আমরা এখানে সলভ করব, কিছু প্রবলেমের কথা বলবো যেগুলো তুমি সিকিউ করতে যা করবা। সো ওভারঅল একটা মাস্টার ক্লাস হবে এটা। সো অলরেডি আমরা 10টা চ্যাপ্টার কমপ্লিট করছি আমাদের ওয়ান শট রিভিশন সিরিজে। এটা আমাদের 11 নম্বর চ্যাপ্টার। আশা করি এটা আমরা স্মুথলি শেষ করতে পারবো। সো আমাদের টার্গেটই এটা থাকবে যে উইদিন 40 থেকে 1 ঘন্টার মধ্যে এটাকে শেষ করা। ওকে, সো এই চ্যাপ্টারটা আমারই পার্সোনালি করতে অনেক মজা লাগে অ্যান্ড এটা আসলে অনেক মজা নিয়ে করা যায় যদি তোমার বেসিকটা খুব স্ট্রং থাকে। তো আমরা হচ্ছে প্রথমে একবার টাইপ 1 থেকে শুরু করব। টাইপ 1-এ বেসিক্যালি রোধ নিয়ে আলোচনা করছি, এটা আমরা 9-10-এ পড়ছি ভাই। রোধ জিনিসটা আসলে কি? সো রোধ হচ্ছে কোনো একটা বর্তনীতে যে তড়িৎ প্রবাহিত হয় না, সো বর্তনীর যে ধর্মের কারণে এই তড়িৎ প্রবাহটা বাধাগ্রস্ত হয়, সেটাই তো হচ্ছে রোধ, তাই না? আচ্ছা, তো রোধ 4টা বিষয়ের উপর বেসিক্যালি ডিপেন্ড করে, এগুলো আমরা মোটামুটি জানি। তো আমি ক্লিয়ার করে দিই, এটা বহুপদীর জন্য ইম্পর্টেন্ট। তাপমাত্রার উপর রোধ ডিপেন্ড করে। সো তাপমাত্রার উপর রোধ কীভাবে ডিপেন্ড করে এটা নিয়ে কিন্তু আলাদা একটা ফর্মুলা বা ফরমেশন হয়, ওটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। আর এটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহীর দৈর্ঘ্য যত বড় হবে, একটা পরিবাহীর দৈর্ঘ্য যদি বড় হয়, তার মানে ওর যাইতে বেশি কষ্ট হবে, তার মানে এটা রোধ বেশি আলটিমেটলি, ঠিক আছে? তাহলে আর সমানুপাতিক হচ্ছে এল, ঠিক আছে? পথ যত দীর্ঘ হবে কষ্ট তত বেশি হবে। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জিনিসটা কি? সিম্পল। এই একটা পরিবাহী আছে, এই পরিবাহীটাকে প্রস্থ বরাবর তুমি কাটবা, কাটলে যে এই যে এখানে যে এরিয়াটা আছে না, ক্ষেত্রফলটা, ওটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ছোট হয় তাহলে কি যাইতে বেশি বাধাপ্রাপ্ত হবে না? আবার যদি বড় হয় তার মানে কি কম বাধাপ্রাপ্ত হবে। তার মানে বড় হইলে রোধ কম আর ছোট হইলে রোধ বেশি। তার মানে আর এর সাথে দেখো সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক সম্পর্ক না? ঠিক আছে, তার মানে ক্ষেত্রফল ছোট হইলে আর বড় হবে, বাধা বেশি পাবে। ক্ষেত্রফল বড় হইলে আর ছোট হবে, বাধা কম পাবে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে উপাদানের উপর। উপাদান চেঞ্জ করলে তোমার রোধ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেম ভরের বা সেম আয়তনের একটা স্বর্ণের পাতের যে রোধ হবে আর একটা রূপার পাতের যে রোধ হবে, দুটো কিন্তু আলাদা। কেন? উপাদান চেঞ্জ করে ফেলছে এই জন্য। তাহলে বেসিক্যালি দেখো এখানে আমি এই যে দুইটা জিনিসকে একসাথে যদি কম্বাইন করি, তাহলে দেখো এখানে কি লেখা যায়, আর সমানুপাতিক হচ্ছে এল ডিভাইডেড বাই এ। আর হচ্ছে এল এর সমানুপাতিক, এমন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তো সমানুপাতিক চিহ্নকে সরানোর জন্য এখানে আমাদের কি নিয়ে আসতে হবে ভাই? একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। সেই কনস্ট্যান্টটাকে আমি বলতেছি রো। সো এই রো এর যে ভ্যালু আছে, এটার ভ্যালু আসলে কত বা এটা আসলে কি? এটা হচ্ছে একটা, এখানে আমাদের অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট, এন্ড এই কনস্ট্যান্টটাকে আমরা বলি আপেক্ষিক রোধ। ঠিক আছে, এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি? আপেক্ষিক রোধ। এখন এই অবভিয়াসলি যেহেতু এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা কার উপর ডিপেন্ড করবে? ঠিক আছে, এটা ডিপেন্ড করবে মেইনলি, ঠিক আছে, এটা ডিপেন্ড করবে মেইনলি উপাদানের উপর। উপাদানের উপর কিভাবে হয়? উপাদান বেসিক্যালি তোমার যদি উপাদান চেঞ্জ করে ফেলে, ধরো তুমি রূপা ইউজ করতেছো, তার জন্য রো একটা হবে। তুমি স্বর্ণ ইউজ করতেছো, তার জন্য রো আরেকটা হবে। ঠিক আছে, সো এটা উপাদানের উপর নির্ভর করে, অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না যে তুমি কত বড় ইউজ করলা, কত ছোট ইউজ করলা, মানে আয়তন কত বড়, ভর কত বড়, এগুলোর উপর ডিপেন্ড করে না, ডিরেক্ট উপাদানের উপর ডিপেন্ড করে, মানে ওটা কি রূপার তৈরি নাকি স্বর্ণের তৈরি। ঠিক আছে, সো এটা থেকে মাঝে মাঝে তোমার কোয়েশ্চেন আসতে পারে। একটা পরিবাহের লেন্থ দেওয়া থাকবে, ওটা মিটার নিয়ে যাবা, এরিয়া দেওয়া থাকবে, ওটা মিটার স্কোয়ারে নিয়ে যাবা, রো আপেক্ষিক রোধের একক থাকবে সিগমা মিটার, ওইখান থেকে রোধ বের করতে বলতে পারে। অথবা এই তিনটা দেওয়া থাকলো, এল এ আর দেওয়া থাকলো, তোমাকে রোধ আপেক্ষিক রোধ বের করতে বলতে পারে। ঠিক আছে, ওকে। এবার দেখো আমরা আপেক্ষিক রোধ নিয়ে একটু আলোচনা করি। সো আপেক্ষিক রোধ বেসিক্যালি কি জিনিস? যে দেখো আপেক্ষিক রোধ বেসিক্যালি দেখো রোধ 4টা বিষয়ের উপর ডিপেন্ড করতো না? ওকে, বাট আপেক্ষিক রোধ 2টা বিষয়ের উপর ডিপেন্ড করে। কেন? কারণ আপেক্ষিক রোধের ক্ষেত্রে আমরা যে তাকে ডিফাইন করি, সো ডিফাইন করার ক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। স্ট্যান্ডার্ডটা কি? ওর দৈর্ঘ্য থাকে 1 মিটার এবং ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকে 1 মিটার স্কোয়ার। ঠিক আছে, ওটাকে আমরা এইভাবে বলি একক দৈর্ঘ্য বা একক মানে 1 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট প্রস্থচ্ছেদ। ঠিক আছে, 1 মিটারও বলতে পারো, আর ক্ষেত্রফলকে কি বলতে পারো? 1 মিটার স্কোয়ার। সো দেখো যেহেতু আমি লেন্থটাকে কনস্ট্যান্ট ধরে নিই সবসময়, আপেক্ষিক রোধের ক্ষেত্রে লেন্থটা সবসময় 1 মিটার হিসাব করি আর এরিয়াটা 1 মিটার স্কোয়ার হিসাব করি, তাহলে অবভিয়াসলি লেন্থ আর এরিয়ার উপর ডিপেন্ড করবে না, কারণ এটা তো ফিক্স। তাহলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে তাপমাত্রার উপর এবং হচ্ছে উপাদানের উপর। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে কিন্তু ডেফিনেশনটা দেওয়া যায়, যেটা খুব ইম্পর্টেন্ট। ডেফিনেশনটা কি হবে? যে নির্দিষ্ট উপাদান এবং নির্দিষ্ট তাপমাত্রা, যেহেতু এই দুইটার উপর নির্ভর করে, দুটাকে আমি নির্দিষ্ট করে দিলাম। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্য যদি 1 মিটার হয় বা 1 একক হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 বর্গ
ঠিক আছে, বর্গ একক হয়, তাহলে তার যে রোধ হবে ওই রোধটাই হচ্ছে কি আপেক্ষিক রোধ। ঠিক আছে, সো রোধ আর আপেক্ষিক রোধের বেসিক পার্থক্য হচ্ছে এটা যে আপেক্ষিক রোধের ক্ষেত্রে দৈর্ঘ্যটা থাকবে 1 মিটার এবং প্রস্থের ক্ষেত্রফল থাকবে 1 মিটার স্কয়ার। তাহলে একটা কথা খেয়াল করো, আমি যদি ধরো একটা বড় পরিবাহী নিলাম যেটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার এন্ড প্রস্থের ক্ষেত্রফল হচ্ছে 2 মিটার স্কয়ার, তাহলে ওইটার ক্ষেত্রে কি হবে? কোনো লাভ হবে না। কেন জানো? কারণ আপেক্ষিক রোধ যদিও তুমি 2 মিটার নিছো কিন্তু আমি হিসাব করবো 1 মিটারের জন্য, যদিও তুমি 2 মিটার স্কয়ার নিছো বাট হিসাব করবো 1 মিটার স্কয়ারের জন্য। তার মানে তুমি যত বড় পরিবাহী নাও না কেন ওইটা ম্যাটার করতেছে না, কারণ তুমি সবসময় ওকে 1 হিসাবে আর 1 মিটার স্কয়ার হিসাবে হিসাব করবা। আবার তুমি একটা ছোট পরিবাহী নিলা, ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমি বললাম তুমি একটা ছোট পরিবাহী নিলা, এরকম একটা ছোট পরিবাহী নিলা, ঠিক আছে, তো ছোট পরিবাহী আর একটু ছোট করে হ্যাঁ ছোট পরিবাহী নিলা, হ্যাঁ, তো ছোট পরিবাহের ক্ষেত্রে এটা দেখা গেছে 0.1 মিটার, সরি 0.1 মিটার, আর এটা হচ্ছে ধরো আমি বললাম 1 ইন্টু 10 ইনভার্স 2 মিটার স্কয়ার। এখন বলো এটা কি ভ্যারি করবে? না, তুমি যখন হিসাব করবা এটাকে 0.1 না, এটাকে তুমি বড় হিসাব করে চিন্তা করবা, মানে 0.1 হিসাব না করে এটা 1 লেন্থ বা 1 মিটার দৈর্ঘ্য হিসাব করবা, আর ক্ষেত্রফল কিন্তু 1 মিটার স্কয়ার হিসাব করবা, মানে এটাকে বড় করে হিসাব করবা। তো ছোট বড় যাই নাও তোমাকে ম্যাটার করতেছে না, আসলে তুমি হিসাব করার সময় এটাকে স্ট্যান্ডার্ড মেনটেন করে হিসাব করা হয়, ঠিক আছে, ওকে। সো যেহেতু এটাকে স্ট্যান্ডার্ড মেনটেন করে হিসাব করা হয় এই জন্য এটা কখনো অ্যামাউন্টের উপর নির্ভর করে না, এটার ভলিউম কত বড়, ভর কত বড়, এটা ডিপেন্ড করে শুধুমাত্র তার উপাদানের উপর। তুমি যদি উপাদান চেঞ্জ করো, যেমন আমি যদি বলি একটা বড় লোহা আর একটা ছোট লোহা, দুইটার আপেক্ষিক রোধ সেম হবে, কারণ বড় লোহা বলো আর ছোট লোহা বলো হিসাব করবো এই স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। সো আমার আপেক্ষিক রোধ হিসাব করে উপাদানের উপর, নট অ্যামাউন্টের উপর, ঠিক আছে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপর এখানে একটা দেখো যে এখানে একটা কোয়েশ্চেন আছে যে কোনো একটা তারকে টেনে যদি আমি এন গুণ লম্বা করি তাহলে রোধ কত হবে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অনেক জায়গায় চলে আসে। দেখো এটা মনে রাখবা যে কোনো একটা তারকে টেনে যদি এন গুণ লম্বা করা হয় তাহলে তার রোধ হবে আর ফাইনাল, মানে হচ্ছে ফাইনাল রোধ হবে এন স্কোয়ার ইন্টু আর ওয়ান, আর ইনিশিয়াল, ঠিক আছে। তাহলে আমি ধরলাম আদি রোধ, আমি একটা এক্সাম্পল দিই। আদি রোধ যদি তোমার এরকম হয় ধরো 9, আর এন এর মান দেওয়া আছে 3 গুণ লম্বা করলাম, তাহলে দেখো তো আর ফাইনাল কত হবে যে 3 স্কোয়ার ইন্টু 9, তার মানে 81 ওহম, ঠিক আছে, বোঝা গেছে এতটুকু? ওকে। সো এই জিনিসগুলো আমাদের এখানে ইম্পর্টেন্ট। আপেক্ষিক রোধের এককটা লাগবে ভাই সিগমা মিটার। হ্যাঁ, কিভাবে আসে আমরা এখান থেকে একটু দেখে নিতে পারি। আর ইকুয়াল টু কত, রো এল ডিভাইডেড বাই এ। সো একটু খেয়াল করো, রো ইকুয়াল টু কত লেখা যায়, আর এ ডিভাইডেড বাই এল। আর এর একক হচ্ছে ওহম, এর একক হচ্ছে মিটার স্কোয়ার, আর লেন্থের একক হচ্ছে মিটার। সো আলটিমেটলি ওহম মিটার, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, সেটা মিস করা যাবে না। ওকে, আচ্ছা, আর এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, দেখে রাখি এমসিকিউর জন্য। এবার দেখো আমরা একটু সামনে যাব। রোদের উপর তাপমাত্রার প্রভাব। আমি বলছি যে তাপমাত্রা বাড়াইলে নর্মালি রোদটা বেড়ে যায়। কেন? কারণ যখন তুমি তাপমাত্রা বাড়াবা অণুগুলোর মধ্যে বা অণুগুলোর মানে ইলেকট্রনগুলোর ভাইব্রেশন আলটিমেটলি বেড়ে যাবে, তাই না? সো অণুগুলোর ভাইব্রেশনও বেড়ে যাবে, সব কিছু ভাইব্রেশন বেড়ে যাবে। সো যদি ভাইব্রেশন বেড়ে যায় তখন বেশি বাধাগ্রস্ত হবে। সো তাপমাত্রা বাড়াইলে এই জন্য কি হয়, রোদটা বেড়ে যায়। বাট এটা সমানুপাতিক সম্পর্ক না, ঠিক আছে। সো এটার মধ্যে যে সম্পর্কটা পাওয়া যায় সেটা হচ্ছে এইরকম একটা সম্পর্ক পাওয়া যায়। সম্পর্কটা কেমন একটু খেয়াল করে দেখো। এটাতে আমরা অনেকে ভুল করে ফেলি। আর থিটা মানে হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, রোদ, ঠিক আছে। এটা হচ্ছে আর থিটা, ক্লিয়ার? আর নট মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, ক্লিয়ার? ওকে। আর এটা হচ্ছে কি, এটা তো বুঝতে পারতেছো যে আলফা হচ্ছে কি রোদের উষ্ণতা সহ, ঠিক আছে। আচ্ছা, এটা এই নিচে লিখি। থিটা মানে কি, থিটা মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওকে। আর এখানে একটা জিনিস আছে আলফা। আলফা মানে হচ্ছে রোদের উষ্ণতা সহ। এটা একটু এটা এখানে হলো মেইন ভাইটাল জিনিস, রোদের উষ্ণতা সহ। এখন আলফার এককটা কি হবে? আলফার এককটা বেসিক্যালি যেটা হবে আমি বলি, আলফার একক আইদার ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 মানে ইনভার্স 1 অথবা বা মানে কেলভিন ইনভার্স 1। হ্যাঁ, বোঝা গেছে? ওকে। এন্ড এটা অবভিয়াসলি মাথায় রাখবা যে আলফার মান দুইটা সমান হবে, ঠিক আছে। যেমন সে ফর এক্সাম্পল আলফার মান যদি এরকম হয় যে 5 ইন্টু 10 ইনভার্স 3 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিক আছে, ইকুয়াল টু এটাকে লেখা যাবে 5 ইন্টু 10 ইনভার্স 3 কেলভিন ইনভার্স, ঠিক আছে। তার মানে এই দুইটা কি দেখো তো বেসিক্যালি সমান। কেন ভাই সমান হয়?
কারণ আলটিমেটলি তোমাদের মনে আছে কি না, আমরা জানি যে সেলসিয়াস আর কেলভিন এক জিনিস না, বাট বৃদ্ধির ক্ষেত্রে যদি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় ওটাকে আমি বলতে পারি 10 কেলভিন বৃদ্ধি পাইছে। সো এখানে বেসিক্যালি টেম্পারেচার বৃদ্ধি পাইতেছে, যেহেতু টেম্পারেচার বৃদ্ধি পাইতেছে তাহলে পার কেলভিন বৃদ্ধিতে তোমার যতটুকু মানে হলো পার কেলভিন বৃদ্ধি আর পার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি একই কথা, বোঝা গেছে? এখানে যেটা বুঝাইছে বৃদ্ধি বুঝাইছে, সো পার কেলভিন বৃদ্ধি পাওয়া অথবা পার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়া একই কথা, এই জন্য বোঝা গেছে। তো তুমি টেম্পারেচারটা যে ইউনিটে বসাবা এখানে অবভিয়াসলি সেলসিয়াসটা ওই ইউনিটেই বসাবা, ঠিক আছে? তাইলে আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, আমরা যে ডিগ্রিটা এখানে বসাবো না, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা থিটার যে ভ্যালু, তুমি যদি ক্যালভিনে বসাইতে চাও অবভিয়াসলি পরিবর্তন বসাইতে হবে, কারণ সবকিছু স্ট্যান্ডার্ড হিসাব করতেছি আমি 0 থেকে, ঠিক আছে? তার মানে তুমি যদি 0 এর 30 ডিগ্রি বসাইতে চাও, মানে 0 থেকে 30 ডিগ্রি করছো, তার মানে এখানে পরিবর্তন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। অথবা এটাকে তুমি চিন্তা করতে পারো যে 0 মানে 273 আর 30 মানে 303, তাহলে 273 আর 303 এর মধ্যে ডিফারেন্স কতটুকু? 30। তা আলটিমেটলি তোমাকে 30ই বসাইতে হবে। আবার এইটার ভ্যালু তুমি ডিগ্রি সেলসিয়াসে বসাও কেলভিনে বসাও, ভ্যালুটা সেমই হবে, কারণ আমরা একক বৃদ্ধির জন্য হিসাব করতেছি, ঠিক আছে? ওকে, সো বেসিক্যালি এখন আশা করি তোমরা এটা পারবা। এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা বলছে বেসিক্যালি এই জিনিসটা তো এখানে আসার কথা না, এটা ভুলে চলে আসছে না, দ্বারকত্ব চলে আসছে আমাদের। এটার একটা ম্যাথ ছিল, তারা আমরা ম্যাথটা একটু কালেক্ট করে নিই। এটার একটা ম্যাথ ছিল, ম্যাথটা এখানে কি আসে নাই সামহাও? আচ্ছা সমস্যা নাই, আমি এটা বানাই দিতেছি তোমাদের, জাস্ট বেশিক্ষণ লাগবে না। এটা না, হ্যাঁ এটা কি সিলেক্ট হবে? এখন সিলেক্ট হয়েছে, ওকে। সো বেসিক্যালি এখান থেকে যে ম্যাথটা আসবে, ধরো আমাকে বলছে যে তোমাকে বলা আছে যে আর 25, মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ হচ্ছে তোমার, ধরো বলা আছে 10, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন তোমাকে চাইছে যে আর 35 ইকুয়াল টু হোয়াট? আলফার মান তোমার দেওয়া আছে, 5 ইন্টু 10 ইনভার্স 5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1, ঠিক আছে? কেলভিন ইনভার্স 1 দেওয়া থাকলে কিন্তু আমাদের সেম হিসাব হবে, ক্লিয়ার? ওকে, সো এখান থেকে তোমাকে দেখো আর 35 বের করতে বলছে। এখন দেখো আর 35 যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে কি লাগবে? আর 35 ইকুয়াল টু দেখো আর নট 1 প্লাস আলফা থিটা, ঠিক আছে? ওকে, আর দেখো আর কি আছে, আর হচ্ছে দেখো এখন আর নটের মান কি তোমার দেওয়া আছে? আর নট মানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তার রোদ নাই, আর 25 দেওয়া আছে। বাট আমি একটা কাজ করতে পারি, আমি যদি 25 একটা ইকুয়েশন বানাইতাম, নিচে দেখো তো আর 25 একটা ইকুয়েশন যদি বানাইতাম তাহলে সেখানে তো আর নট আসতো না, তাহলে সুবিধা হইতো কি? দেখো সুবিধা হচ্ছে আমার কাটাকাটি চলে যায়, সুবিধা হচ্ছে কি যে সুবিধা হচ্ছে দুইটা আমার কাটাকাটি চলে যাচ্ছে। সো কাটাকাটি চলে গেল তো আমাকে এখানে দেখো 35 বসায় দাও, আর এখানে কত? এখানে বসায় দিব হচ্ছে আলফার জায়গায় কত? এখানে 25 বসায় দাও, ঠিক আছে? সুবিধাটা হচ্ছে এই জিনিসটা তোমাকে আর বের করে ইন্ডিভিজুয়ালি বসাইতে হইতেছে না, হ্যাঁ, কারণ আর 35 বের করার জন্য আর নট দরকার, বাট দুইটাকে রেশিও করে দিলে কি হয়? দেখো আর নট চলে যায়। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি? সিম্পল একদম আর 35 বসায় দাও, আর 35 ইকুয়াল টু তোমার কত হবে যে এখান থেকে দেখো মানগুলো বসাও, সবগুলো মানই তো তোমার আছে। 1 এর মান জানো আলফা, এখানে কত? 35, সবগুলো বসে হিসাব করে ফেলবো, হ্যাঁ? আলফা 20 ইন্টু এটা আর 35 আর 25, ঠিক আছে? এখান থেকে তোমার রেজাল্টটা ওহমে চলে আসবে, ক্লিয়ার? বোঝা গেছে? এরকম জিনিস আসবে আর কি। এই মেথডটা কাজের একটা মেথড, মানে তোমাকে কষ্ট করে আর নটের মান বের করা লাগতেছে না, ওকে? তো আশা করি এটা তোমরা করতে পারবা। এরপরে আসো রোদের সমবায় নিয়ে আলোচনা করছি। আচ্ছা এটা করে চলে গেছে, ওকে। এরপরে দেখো আমরা হচ্ছে বেসিক্যালি এখানে আর রোদের সমবায় নিয়ে আলোচনা করছি, হ্যাঁ? ওকে, এবার আসো। তো রোদের সবকিছু আলোচনা হয়ে গেছে, এখন রোদের সমবায় মানে হচ্ছে অনেকগুলো রোদ একসাথে থাকবে, অ্যান্ড আমরা অনেকগুলো রোদের পরিবর্তে একটা রোদ ইউজ করবো, অ্যান্ড সার্কিটে কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? মানে অনেকগুলো রোদের পরিবর্তে আমরা একটা রোদ ইউজ করবো। এখানে কয়টা রোদ আছে? 3টা না? সো 3টার পরিবর্তে আমরা একটা রোদ ইউজ করবো, ঠিক আছে? সো 3টার পরিবর্তে আমরা একটা রোদ ইউজ করবো, অ্যান্ড 3টা ইউজ করলে যে ঘটনা ঘটতো একটা ইউজ করলে ওই ঘটনাই ঘটবে। তখন আমি 3টার তুল্য রোধ বলি এটাকে, ঠিক আছে না? এগুলো তো জানো তোমরা, ওকে। আচ্ছা এখন এটাকে তুমি নাম দাও, এটা R1, এটা হচ্ছে ভাই R2, এটা হচ্ছে ভাই R3, ঠিক আছে? এখন এটা কোন ধরনের কানেকশনে আছে? ভাই সিরিজ কানেকশন। কিভাবে হচ্ছে? একটার পর একটা কানেক্টেড, বাট এইটা মোর লজিক্যাল না, একটার পর একটা কানেক্টেড থাকলে সিরিজ হবে, কারণ এরকম একটা স্ট্রাকচার দিব একটার পর একটা কানেক্টেড আছে, বাট সিরিজ না। সিরিজ হওয়ার জন্য একটা কন্ডিশন ফিল আপ করা লাগে, সেটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ একই থাকতে হবে। তার মানে যেই রোধগুলো সিরিজে থাকবে তাদের সবগুলোর মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে, দ্যাটস মিন সবগুলোর মধ্যে দিয়ে সেম তড়িৎ প্রবাহিত হবে, ঠিক আছে? আচ্ছা, সো দেখো এই জিনিসটাকে কিন্তু ব্যাটারির সাথে কানেক্টেড না। সো এটা অ্যাটলিস্ট মাথায় রাখবা যে তোমাকে
মানে তুলরোধ বের করার জন্য ব্যাটারির সাথে কানেক্টেড থাকতে হবে, দ্যাট নট ম্যান্ডেটরি, ঠিক আছে? ওকে, সো আমি তোমাদের বোঝানোর জন্য ব্যাটারিতে কানেক্ট করে দিলাম। হ্যাঁ, সামনে আমি কানেক্ট করবো না অনেকগুলোতে। তো এখানে একটা ব্যাটারির সাথে কানেক্টেড আছে যেটার ভোল্টেজ হচ্ছে ভি, অবভিয়াসলি। ওকে, অ্যান্ড এই পুরো সার্কিটের কারেন্ট হচ্ছে আই। তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, প্রত্যেকটা ইয়ার মধ্যে ব্রাঞ্চের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, দ্যাটস মিন এটা আমার শ্রেণীতে আছে। ওকে, আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি আরেকটা জিনিস করতেছি, দেখো এই যে ভোল্টেজটা আছে না, এই যে ভোল্টেজ মানে কি, এই দুই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। এই ভোল্টেজটা এখানে কিছু ড্রপ হবে, এখানে কিছু ড্রপ হবে, এখানে কিছু ড্রপ হবে। দেখো এই পুরো ভোল্টেজের এখানে ড্রপ হচ্ছে V1, এখানে ড্রপ হচ্ছে V2, এখানে ড্রপ হচ্ছে V3, ঠিক আছে? তো আমি বলতে পারি আমাদের টোটাল যে ভোল্টেজটা আছে এখানে তিনটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে কত V1, V2 আর V3, ঠিক আছে? সো এটা হচ্ছে শ্রেণীর একটা ক্যারেক্টার। সো এই দুইটা জিনিস মাথায় রাখলে আমাদের শ্রেণীর ক্ষেত্রে অনেক কাজে দেয়, ঠিক আছে? এই দুইটা জিনিস একটু মাথায় রাখবো। ওকে, এখন আমি কি করবো ভাই, এই যে সার্কিটের তিনটা রোধের পরিবর্তে একটা রোধ ইউজ করবো অ্যান্ড সার্কিটটা সেম থাকবে, তাই না? এটাই তো হচ্ছে বেসিক্যালি আমার টার্গেট। তাহলে সেই রোধটা কত হবে? সেই রোধটা হবে, দেখো এটা কিসে আছে, সিরিজ থাকলে কি জানি করতে হয়, সিরিজ থাকলে আর এস, সিরিজ থাকলে আমাকে যোগ করতে হয়, তাহলে R1 প্লাস কি R2 প্লাস কত R3, এগুলো তো আমরা জানি, এগুলোতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যতগুলো আছে আমরা যোগ করতে থাকবো। তাহলে এখানে বেসিক্যালি আমাদের সে ফর এক্সাম্পল একটা ভ্যালু দেওয়া আছে, আমি বললাম ভ্যালু দেওয়া থাকলে এখান থেকে বের করতে পারবা। সো এই বেসিকটা আশা করি বুঝে গেছে। এবার আসলে সমান্তরালের ক্ষেত্রে বেসিক্যালি এরকম থাকলেই সমান্তরাল হবে, দ্যাট নট ম্যান্ডেটরি। এখানে অনেক উল্টাপাল্টা কানেকশন দেওয়া যায়। সো সমান্তরাল হওয়ার জন্য বেসিক যে কন্ডিশনটা লাগবে সেটা হচ্ছে বিভব পার্থক্য একই থাকতে হবে। তার মানে যে রোধগুলো থাকবে, রোধের দুই পাশে বিভব পার্থক্য সেম হইতে হবে। কেমনে বুঝবো বিভব পার্থক্য সেম? দেখো এই রোধের সবগুলো পয়েন্ট মানে হলো এদিকে এসে মিলছে না, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবা, একটা বর্তনীতে যদি কোনো রোধ না পড়ে তাহলে সবগুলো পয়েন্ট সেম। কেমন? যেমন ধর আমি এখান থেকে সামনে যাবো, তাহলে সামনে কোনো আর রোধ পড়ছে না, তাহলে এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট সেম। আবার দেখো এখান থেকে এদিকে যাব, তার মানে এই যে যতটুকু দাগ দিচ্ছি না, পুরো সবগুলোর বিন্দু সেম, আসলে একটা বিন্দু। কেন? মাঝখানে কোনো রোধ পড়ে না। সেম ভাবে এই যে নিচে যাইতেছি না, এখানে সবগুলা, তার মানে এখানে যতগুলো জিনিস আছে সবগুলা বিন্দু সেম, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স পড়ে নাই, মানে কোনো রোধ পড়ে নাই। তার মানে এখানে বিন্দুর কোনো চেঞ্জ হবে না, বিন্দুর ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না। সেম ভাবে দেখো এখানে এগুলোতে বিন্দুর ভোল্টেজের কোনো চেঞ্জ হয় না, তাহলে এটাকে আমি বলতে পারি ভাই এই পুরাটাকে এই বিন্দু, আর এই পুরাটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে? ওকে, এতটুকু বেসিক মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। তার মানে সবগুলো দেখো আমাকে দুইটা পয়েন্টের মধ্যে বদ্ধ, তার মানে সবগুলোর বিভব পার্থক্য হচ্ছে VAB ফিক্স। সো এই জন্য বিভব পার্থক্য একই থাকলে সেটা প্যারালাল থাকবে। আর বেসিক্যালি এটাকে যদি আমরা সার্কিটের সাথে কানেক্ট করে দিই একটা, সো দেখো এখানে আলটিমেটলি কি হয়েছে, এখানে এটা হলো V। হ্যাঁ, এখানে দেখো তো সবগুলো বিভব পার্থক্য সেম। আর কি হয়েছে, এখানে একটা কারেন্ট ছিল, এই কারেন্টটা দেখো এখানে আসার পরে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2, আর এটা হচ্ছে কত I3, ঠিক আছে? সো বেসিক্যালি এখানে আমরা লিখতে পারি যে টোটাল আইটা এখানে তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, I2 I3, এভাবে ভাগ হইতে থাকবে। এটা হচ্ছে সমান্তরাল একটা ক্যারেক্টার, বুঝা গেছে? ওকে, এখন এখান থেকে রোধ কেমন ইকুইভ্যালেন্ট কেমন নির্ণয় করবো? ইকুইভ্যালেন্ট বা তুলরোধ ভাইয়া কি, তিনটার পরিবর্তে একটা ইউজ করবো, আর বর্তনী কি থাকবে, সেম থাকবে, মানে সেম কাজ করবে আর কি। সো এখানে আমরা ইকুইভ্যালেন্ট কেমনে বের করবো? সোজা হিসাব, যদি আমাদের প্যারালালি থাকে ফর্মুলা হচ্ছে 1/RP ইকুয়াল টু হচ্ছে কত, যে 1/R1 প্লাস 1/R2 প্লাস এভাবে আসতে থাকবে যতগুলো আসে, ঠিক আছে? সো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, একদম ইজি, আহামরি কিছু নাই। এবার চলো আমরা একটু সামনে চলে যাই, আমরা এখান থেকে একটু সার্কিট সলভ করব। হ্যাঁ, আচ্ছা, তো শর্টকাট নাকি কই আলোচনা করতেছিলাম আমরা, এখানে সামা একটা স্লাইড তো এখানে আছে, একটা স্লাইড তো এখানে থাকার কথা। একটা স্লাইড, আচ্ছা ওয়েট, এখানে আরেকটা স্লাইড। ওকে, আমরা এখানে আলোচনা করতেছিলাম। এবার আসো, সমান্তরাল বের করে কিছু শর্টকাট আমরা ইউজ করব, যেটা আমাদের অবভিয়াসলি খুব ভালো কাজে দেয়। যে সমান্তরাল ইউজ করার ক্ষেত্রে যেটা তোমার মানে ইয়ারটা অনেক বেশি স্মুথ করবে। ভাই এই শর্টকাটটা আমার দরকার নেই, আমার কাছে ক্যালকুলেটর আছে। না, শর্টকাট জানা থাকলে প্রশ্ন দেখি তুমি অ্যান্সার বলে দিতে পারবে। সো এইটা অনেক বেশি কাজে দেয়, বিশেষ করে সার্কিট সলভের ক্ষেত্রে। সো বেসিক্যালি দেখো এইটা দুইটা প্যারালাল কানেকশনের মধ্যে আছে। প্যারালাল কানেকশন থাকলে ফর্মুলা আমরা জানি কি, যে ফর্মুলা তো আমরা পড়ে আসছি, যে 1/, যে আর ইকুইভ্যালেন্ট যে আরপি যে বসাই সেটা হচ্ছে কত, 1/R1 প্লাস হচ্ছে 1/R2। এই জিনিসটাকে
আরো ফাস্টার করা যায়। ফাস্টার হচ্ছে কি, দেখো এখানে যদি আমি ওই যে ইয়ে করতাম, মানে ভগ্নাংশের যোগ করতাম, তাহলে R1 R2 উপরে হয়তো R1 প্লাস R2, এটাই উল্টে দিতে হইতো। সো আলটিমেটলি আরপিটাকে আমি বলতে পারি এরকম যে উপরে হবে কি দুইটা রোধের যোগফল, মানে গুণফল, নিচে হবে যোগফল, উপরে গুণফল নিচে যোগফল। শর্টকাট হচ্ছে কি উপরে গুণফল নিচে যোগফল। এখন আমি তোমাকে বলে দিলাম, ধরো এটাকে আমি বললাম, ধরো সাপোজ এটাকে আমি বলছি যে R1 এর মান হচ্ছে 6 আর এটার মান হচ্ছে 3। এখন এটা তুমি ক্যালকুলেটর বসানোর আগে তুমি করতে পারবে, কারণ তুমি আরপি কিভাবে করে ফেলবে ভাই, উপরে কি করতে হয় গুণফল করতে হয়, মানে 318, নিচে যোগফল করতে হয় 9, তার মানে 2। বুঝা গেছে? একদম সহজ। উপরে কি করতে হয়, দুটো গুণফল করতে হয় 18 আর নিচে দুটো যোগফল করতে হয় 9, তাহলে 2 হবে। ঠিক আছে, 2 হবে। সো এই জিনিসগুলো অনেক কাজে দেয় যদি তুমি শর্টকাটটা মনে রাখতে পারো, উপরে গুণফল নিচে যোগফল, অনেক ছোট জিনিস হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে আবার দেখো যে এখানে আছে যে যদি দুইটা সমান হয়ে যায়, যদি দুইটা রোধ সমান হয়ে যায় তাহলে ইকুইভ্যালেন্ট করতে হবে ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তার মানে এটা যদি তোমার 10 হয়ে যায়, এটা যদি তোমার 10 হয়ে যায়, তাহলে আমাদের আর পি হবে জাস্ট 5। ঠিক আছে, এটা যদি 5 হইতো, এটা 5 হইতো, তাহলে আরপি হয়ে যেত 2.5। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে আসছে, এই ফর্মুলা থেকে আসছে। আমি নতুন করে কোনো ফর্মুলা এখানে ইয়া করতেছি, বাট আমি তোমাকে শর্টকাটটা বলতেছি যাতে তুমি ফাস্টার হইতে পারো। এইখানে আসো, এখানে দেখো এখানে কয়টা আছে, 1 2 3 4। তাহলে আরপি কত হবে জানো? আরপি হবে, দেখো প্রত্যেকটা মান আর করে, এটার মান আর, এটার মান আর, এটার মান আর, তাহলে আরপি হবে আর ডিভাইডেড বাই 4। ঠিক আছে, যদি এখানে এন সংখ্যক থাকতো তাহলে আরপির মান কত হইতো, আর ডিভাইডেড বাই এন। তো আমি ধরলাম আর এর মান হচ্ছে 10। ঠিক আছে, আর এর মান 10, আর এর মান হচ্ছে কত 10, আর এর মান 10, তাহলে কত আরপি কত হবে যে 10 ডিভাইডেড বাই 4, তার মানে 2.5। এই ক্যালকুলেশনগুলো অনেক বেশি কাজ দিবে। এবার আসো আমরা একটু সামনে যাব। ঠিক আছে, ওকে। আমরা কিছু ইম্পর্টেন্ট সার্কিট সলভ করবো। এখন এই সার্কিট দেখে বলবা ভাই এটা কি জিনিস, এটা তো সবাই পারে। তো আমি তোমাকে বললাম যে ধরো এটা হলো 6 দেওয়া আছে, এটা 6 দেওয়া আছে, এটা 6 দেওয়া আছে। হ্যাঁ, এটার হচ্ছে তোমার তুল্যরোধ কত, তুমি বলবা যে হচ্ছে সিরিজে আছে, তাহলে 18, একদম সহজ। হ্যাঁ, বাট এই জন্য আমি বলতেছিলাম যে সবসময় এভাবে থাকলে সিরিজ কানেকশন হবে না। এবার দেখো আমি এটাকে যদি একটু চেঞ্জ করে দিই, মানে বেসিক্যালি ধর এইটাকে আমি যদি এরকম বানাই দিই, হ্যাঁ এটার সাথে এইভাবে কানেকশন করে দিলাম আলটিমেটলি, তাহলে দেখো তখন এটাতে তোমরা কি অ্যাপ্রোচ করতে। তো এখন বলবা যে ভাই এটা এখনো তো সিরিজে আছে। না রে পাগলা, এটা সিরিজে নাই। সিরিজে কেমনে আছে? সিরিজে থাকার জন্য যে কন্ডিশন সেটা কি ফিল আপ করছে কিনা একটু দেখো। কারণ এখানে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হচ্ছে কি, দেখো এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটাকে এই পয়েন্ট বলি। একটু আগে তোমাকে বলছি যে সামনে যদি তুমি কোনো রোধ না পাও তাহলে প্রত্যেকটা পয়েন্ট সেম পয়েন্ট। এখন দেখো কারেন্ট হয়তো এদিকে যাবে না, তাহলে এদিক দিয়ে যাবে না। হ্যাঁ, এটা তো অনেকটা শর্ট সার্কিট বল। এদিক দিয়ে যখন যাবে, এখানে দেখো এই প্রত্যেকটা বিন্দু কিন্তু এ বিন্দু। আবার এই দেখো এই প্রত্যেকটা বিন্দু কি বিন্দু ভাই? প্রত্যেকটা বিন্দু কিন্তু এ বিন্দু, কারণ মাঝখানে কোনো রোধ পায়নি। আবার দেখো এই যে মাঝখানে কোনো রোধ পায়নি, তাহলে প্রত্যেকটা বিন্দু ভাই কি বিন্দু? প্রত্যেকটা বিন্দু হচ্ছে বি বিন্দু। তাহলে বুঝতে পারতেছো, এই রোডটা হচ্ছে এবি এর মধ্যে, এই রোডটাও এবি এর মধ্যে, এই রোডটা হচ্ছে এবি এর মধ্যে। তার মানে এটাকে যদি আমরা সিম্পল করি, প্রথমে আমাকে কি করতে হবে ভাই? সিম্পল করতে হবে, একদম সোজা। তাহলে প্রথমে একটা বিন্দু নাও এ, তারপরে একটা বিন্দু নাও হচ্ছে বি। এখন এটাকে সিম্পল করো। সিম্পল কিভাবে করবা? রোধ বসাও। তো দেখো এই প্রথম রোডটা কিন্তু এটার মাঝখানে, তাহলে আমি বসাইলাম প্রথম রোডটা এটার মাঝখানে বসালাম 6। দ্বিতীয় যে রোডটা আছে এটা হচ্ছে এ বি এর মাঝখানে, দেখো আবার এ আর বি এর মাঝখানে দ্বিতীয় রোড, তাহলে আবার একটা বসাইতে হবে। দ্বিতীয় রোডটা হলো কি এ আর বি এর মাঝখানে। আবার দেখো তৃতীয় রোডটা হচ্ছে কি এ আর বি এর মাঝখানে। তাহলে এটা কি ধরনের কানেকশন বলো তো? কি কানেকশন এটা? এটা প্যারালাল কানেকশন। আর এটা তো বুঝে যাচ্ছে আরপি কত হবে, একটু আগে শর্টকাট শিখেছি, 6 ডিভাইডেড বাই 3, তার মানে 2 হবে। ঠিক আছে, 2 হবে। ঠিক আছে, আশা করি এটা পারবা। ওকে, তো এই জিনিসটা আমি করতেছি, বাট তোমরা ভিডিও পজ করে একটু নিজে ট্রাই করতে পারো যে ভাই এটা কিভাবে করবো। সিম্পল আগের মতো আমাদের টার্গেট থাকবে। দেখো এটাকে যদি আমরা এ বিন্দু ধরে নিই আর এটা যদি আমরা বি বিন্দু ধরে নিই, এই দুইটার মধ্যে আমরা ইকুইভ্যালেন্ট বের করবো বা তুল্যরোধ বের করবো। তাহলে আমাদের কাজ হচ্ছে সিম্পল। এটা দেখো এটা এ হইলে অবভিয়াসলি এটাও কি হবে? এ হবে। এটা বি হইলে এটা অবভিয়াসলি কত হবে? বি হবে। কিন্তু আর দুইটা পয়েন্ট বাকি থাকে। দুইটা পয়েন্ট কি? এই যে এই পয়েন্টটা কি আমি বুঝতেছি না, এই পয়েন্টটা কি আমি বুঝতেছি না। তাহলে আমি এটাকে ধরে নিই এটা সি পয়েন্ট। এটাও যদি সি পয়েন্ট হয় ভাই, এটা হবে সি পয়েন্ট। ঠিক আছে, ওকে। তাহলে তুমি কোন দুইটার মধ্যে তুল্যরোধ বের করবা? এ আর হচ্ছে বি এর মধ্যে। তাহলে তুমি এ আর বি এখানে সিলেক্ট করে ফেলো, এ আর হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে ভাই এ আর এটা হচ্ছে ভাই বি। ওকে, এখন এ আর বি এর মধ্যে আরেকটা পয়েন্ট তোমার আছে সি। ঠিক আছে, একটা কথা মনে রাখবা যে যতগুলো বিভব, মানে তুমি যেই দুইটা পয়েন্টের মধ্যে বিভব তুল্যরোধ বের করবা, সেই দুইটা পয়েন্টকে দুই পাশে রাখবা। মাঝখানে যতগুলো বিন্দু আসবে, এখানে একটা বিন্দু আছে ওটাকে মাঝখানে রাখছি। যদি এখানে 10টা বিন্দু আসতো, 10টা বিন্দুকে এ বি এর মাঝখানেই রাখতাম। যেই দুইটা পয়েন্টের মধ্যে তুমি তুল্যরোধ বের করবা, ওই দুইটা পয়েন্টকে তুমি দুই পাশে রাখবা। ঠিক আছে, একদম দুই পাশে। ওকে, এবার দেখো এই যে প্রথম যে রোডটা আছে এটা এ আর সি এর মাঝখানে না, তার মানে এ আর সি এর মাঝখানে রোডটা দিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা এটার মান দিলাম 6 করে সবগুলো, আচ্ছা 6। তারপরে এ আর সি এর মাঝখানে দেখো আরেকটা রোধ আছে, এ আর সি এর মাঝখানে আরেকটা রোধ আছে, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, তার মানে এখানে দুইটা রোধ আছে। ওকে, তাহলে এটার মানও 6 দিলাম। ওকে,
র্যান্ডম যা ইচ্ছা দিতে পারো, সমস্যা নেই, যেটা দেওয়া থাকে ওটা ইউজ করবা। এ আর বি এর মাঝখানে হচ্ছে কত আছে, এটাও ধরো 6, তাহলে এ আর বি এর মাঝখানে তাহলে আমি বড় করে রাখতে হবে, তাই না? এ আর বি এর মাঝখানে, তাহলে এই দেখো এ আর বি এর মাঝখানে 6 কে দিছি। হ্যাঁ আচ্ছা, একটা কাজ করি, এটাকে আমরা একটু বড় করে দিই, তাহলে তোমাদের কাছে আবার ভালো লাগবে দেখতে। এ আর হচ্ছে বি, হ্যাঁ এ আর বি এর মাঝখানে 6 দিলাম, তাহলে এটাও গেল, এটা গেল। এবার দেখে বি আর সি এর মধ্যে কত, বি আর সি এর মধ্যে, বি আর সি এর মাঝখানে হচ্ছে এটাও 6 দিলাম, তাহলে বি আর সি এর মাঝখানে হলো কত, 6। এটাও গেল, এটাও দেখো বি আর সি এর মাঝখানে, তাহলে বি আর সি এর মাঝখানে 6। একদম সহজ। এবার কি করতে হবে, সিম্পল। দেখো এই 6 আর 6 করলে কত আসবে, এই 6 আর 6 হয়ে যাবে, মানে যেহেতু প্যারালাল আছে 3 হয়ে যাবে, এই 6 আর 6 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপরে 3 সিরিজ, তাহলে 3 এ 3 এ কত হবে, 6, আর নিচে আছে 6, তাহলে এই 6 এর সাথে এই 3 এ 3 এ যে 6 আছে এটা প্যারালাল আছে, তাহলে 6 আর 6 3 হবে। একটু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? ওকে, এবার দেখো আমরা একটু সামনে যাই। আমাদের বেসিক্যালি হালকা পাতলা কিছু প্র্যাকটিস আছে, যে সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করা। এগুলো তোমরা আশা করি পারবে, ক্লাস 9 এ ছিল, আমি জাস্ট রিক্যাপ করে দিই। খুব সিম্পল, এটা একবারে মুখে মুখে করা যায়। এই যে 5 আর 5 মিলে কত হবে ভাই, 5 আর 5 কিসে আছে, সিরিজে আছে, মানে 10। এই 10 আর 10 এর সাথে আমাদের কি প্যারালালি আছে, তার মানে কি 10 আর 10 যদি প্যারালালি থাকে তাহলে কত হবে, 5 হবে। তাহলে 5 আর হলো 25, তো 5 আর 20 তাহলে কত হয়, 25 হয়েছে। ঠিক আছে, এটা তোমরা করতে পারবে। সিমিলার এখানে প্র্যাকটিস করো। এখানে যেটা হবে দেখো, আলটিমেটলি এখানে একটা কাজ হয়ে গেছে, এই জিনিসটাকে আমরা বলি শর্ট সার্কিট। শর্ট সার্কিট, ঠিক আছে? শর্ট সার্কিট মানে কি, তুমি এমন একটা রাস্তা দিছো, হ্যাঁ, ও আর হচ্ছে তারের মধ্যে দিয়ে যাবে না, ওই শর্টকাট রাস্তা দিয়ে পুরো কারেন্টটা চলে যাবে। হ্যাঁ, আর কারেন্টের ক্যারেক্টার হচ্ছে যে ও সহজ রাস্তা পেলে ওই দিক দিয়ে চলে যায়। এই রাস্তায় কোনো রোদ নাই, এখানে রোদ কত, রোদ হচ্ছে তোমার 0। হ্যাঁ, যদিও প্র্যাকটিক্যালি কোনো তারের রোদ 0 হয় না, বাট আমরা যখন ম্যাথ করতেছি বা থিওরি করতেছি তখন এটা 0। সো 0 যেহেতু পুরো কারেন্টটা এটার মধ্যে দিয়ে চলে যাবে। ঠিক আছে, পুরো কারেন্টটা এটার মধ্যে দিয়ে চলে যাবে। সো এটার মধ্যে দিয়ে যেহেতু চলে যাচ্ছে, এটার মধ্যে দিয়ে যেহেতু চলে যাচ্ছে, এই জন্য ওই উপরের দুইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। তারপরে কি হবে, তারপরে যেটা হবে, এদিকে কি যাবে কারেন্ট, এদিকেও কারেন্ট যাবে না। কেন? কারণ কারেন্ট ওই দিকে যাবে না যেদিক থেকে ফিরে আসতে না পারে। ঠিক আছে, কারণ এই কারেন্ট এদিক থেকে ফিরে আসে না, ও টার্গেট হচ্ছে ব্যাটারিতে ফিরে আসে। ও যদি ওইদিকে চলে যায় ব্যাটারিতে ফিরে আসতে পারবে, এদিকে চলে গেলে না, তাহলে এটা হবে না, শুধুমাত্র এই 10টাই হবে। তাহলে এখানে আর ইকুইভ্যালেন্ট কত, 10। এই বেসিকটুকু তো আমাদের লাগবে। ঠিক আছে, সো ওভারঅল আমরা এখানে সবগুলো জিনিস শেষ করলাম। এখন হচ্ছে আমাদের 2 নম্বর টপিক, একদম সিম্পল, জুলের তাপীয় ক্রিয়া। জুলের তাপীয় ক্রিয়া হচ্ছে কারেন্ট থেকে কিভাবে তুমি হিট প্রডিউস করতে পারো। আর এই হিট দিয়ে কি করা হয়, হিট দিয়ে হচ্ছে আমরা ইলেকট্রিক চুলা আছে যেটা দিয়ে আমরা রান্না করতে পারি, পানি গরম করতে পারি, হিটারে হচ্ছে পানি গরম করতে পারি। ঠিক আছে, অনেক জিনিস করা যায়। সো বেসিক্যালি দেখো আমাদের যে H = I²RT, ঠিক আছে, অনেকগুলো ফর্মুলা লেখা যায়। এই ফর্মুলাটা কিভাবে আসছে, খুব সিম্পল, এটা নিয়ে তো আমরা সামনে আলোচনা করবোই। তো বেসিক্যালি দেখো আমাদের এখানে আমরা যে জুলের তাপীয় ক্রিয়াতে কি বলে, যে তুমি ইলেকট্রিসিটি প্রডিউস করে কি তাপ উৎপন্ন করবা। আবার বলি কি, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎকে ইউজ করে তাপ উৎপন্ন করবা। তাহলে বা হ্যাঁ, তাহলে এখানে তোমার বিদ্যুৎ একটা কাজ করবে। বিদ্যুৎ কি করবে ভাই, বিদ্যুৎ কাজ করবে। ঠিক আছে, বিদ্যুৎ কাজ করবে। কতটুকু কাজ করবে, W = PT কাজ করবে। ওকে, এটা বিদ্যুৎ কাজ করবে, W = PT। এই কৃত কাজটা কিসে কনভার্ট হবে, এই কৃত কাজটা হচ্ছে হিটে কনভার্ট হবে। কৃত কাজটা কিসে কনভার্ট হবে, কৃত কাজটা হচ্ছে হিটে কনভার্ট হবে। কারণ এখানে আমরা লস ধরতেছি না, আমরা লস ধরবো না, এখানে লস 0%, মানে টোটাল 100%ই কনভার্ট হয়ে যাবে কৃত কাজ। তাহলে P এর ফর্মুলা হচ্ছে, দেখো P এর ফর্মুলা লেখা যায় IV, তো IVT। P মানে কত, P মানে ভাই IV, আবার P = কত, I²RT। ঠিক আছে, P মানে কত, I²RT। আবার দেখো P মানে হচ্ছে V²/R, আর এখানে তো T ছিল এটা। সো সবগুলো ফর্মুলা এই যে, ঠিক আছে। সো এই যে ফর্মুলাগুলো এখানে চলে আসছে, তো আমরা নর্মালি এটা ইউজ করবো, I²RT টা ইউজ করবো। হ্যাঁ, সো বিজ্ঞানী জুল প্রেকটাস, ওনার যে নাম, বা প্রেকটস, সো উনি হচ্ছে 3টা ফর্মুলা দিয়েছে। 3টা ফর্মুলা অনেক সময় পরীক্ষায় আসে আমরা ভুলে যাই। খুবই সিম্পল ভাই, এখানে এইভাবে মনে রাখবা সিকোয়েন্সিয়ালি। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। ঠিক আছে, সো প্রথম ফর্মুলাতে মনে রাখবা যে আমি দুইটার মধ্যে কম্পেয়ার করবো। হ্যাঁ, H সমানুপাতিক হচ্ছে I², তার মানে দুইটার মধ্যে কম্পেয়ার করলে বাকি দুইটা RRT কি থাকবে, RRT তোমাকে কনস্ট্যান্ট রাখতে হবে, এটাই হচ্ছে টার্গেট। সেকেন্ড ফর্মুলা হবে H সমানুপাতিক হচ্ছে R। ঠিক আছে, এটাকে বলে তড়িৎ প্রবাহের সূত্র, এটা হচ্ছে রোধের সূত্র। তার মানে এখানে কে কনস্ট্যান্ট থাকবে, I, আর হচ্ছে T কনস্ট্যান্ট। ঠিক আছে, I আর T কনস্ট্যান্ট। সেম ভাবে H সমানুপাতিক হবে T, এখানে কি কনস্ট্যান্ট থাকবে ভাই, I
এমন হচ্ছে আর কনস্ট্যান্ট। ঠিক আছে, সো এই বেসিক জিনিসগুলো একটু জেনে রাখলেই হয়ে যায়। আর বেসিক্যালি কি হবে আমি তো বললাম যে দেখো এই জিনিসটা এখানে খুবই ইম্পর্টেন্ট, আমরা ছোটো ছোটো বেসিকগুলোকে খুব অ্যাভয়েড করে যাই। সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ শক্তিটা কিসে কনভার্ট হইতেছে, হিটে কনভার্ট হইতেছে। এখন তুমি জাস্ট ফর্মুলা বসাই দিয়ে তোমার অনেক কিছু হয়ে যাবে। আবার এই হিটটা কিসে মানে হলো কনভার্ট হবে, ঠিক আছে, মানে এটা হচ্ছে আবার কি, এটাকে আমি এটা জায়গায় এটা বলতে পারি যে তাপ শক্তিতে রূপান্তরিত হবে, কি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, তাপ শক্তিতে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ভাই এইচ মানে ডব্লিউটা এইচে কনভার্ট হয়েছে, এইচটা হচ্ছে কিউ বা তাপ শক্তিতে কনভার্ট হবে। সো এইভাবে আমি বেসিক্যালি আলোচনা করতে পারি। হ্যাঁ, কিউর অনেকগুলো ফর্মুলা আছে, এম এস ডেল থিটা হয়, এম এল এফ ভি, এম এল এফ, ঠিক আছে। সো অনেকজন মানে এম এল ভি হয়, এম এল এফ হয়। সো এগুলো নিয়ে তো আমরা আলোচনা করবো। এখানে একটা ম্যাথ আছে, সো এই ম্যাথটা বেসিক্যালি দেখবো যে ম্যাথটা দেখি কি আছে এর মধ্যে। হ্যাঁ, সো ম্যাথটা দেখো এখানে জাস্ট কি বলছে, আমি তোমাদের হিন্টস দিব, বাকিটা তোমরা করে ফেলবা। যে এখানে বেসিক্যালি দেখো বলছে এত কেজি পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করার জন্য এত ভোল্ট এমন 1000 ওয়াটের নিমজ্জক উত্তাপক, উত্তাপক মানে হচ্ছে হিটার আর কি, হিটার ব্যবহার করা হয়েছে। 12 মিনিট পর উত্তাপটি বিকল হয়ে গেছে। এরকমই হয় আর কি, বিকল হয়ে যায়। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, বিকল হয়েছে। উদ্দীপকের নিমজ্জক উত্তাপকটির দ্বারা পানির কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছানো সম্ভব কিনা। ওকে, সো দেখো এখানে বেসিক্যালি কি হয়েছে, আমি বারবার বলতেছি তোমাকে এখানে পানি গরম করতেছে মানে এখানে হিট দিতেছে, তাই না? আচ্ছা তাহলে ফর্মুলা দেখো, হিটের ফর্মুলা, ঠিক আছে। তাহলে তাপ শক্তি, তাপ শক্তি কি কি ফর্মুলা হইতে পারে, বেসিক যাদের ভালো আছে এটা পারবা। কিউ ইকুয়াল টু কত ভাই, এম এস ডেল থিটা, ঠিক আছে। এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা কখন হয়, যখন তাপমাত্রা চেঞ্জ হয়। কি হয়, তাপমাত্রা চেঞ্জ হলে, তাপমাত্রা চেঞ্জ হবে, তাপমাত্রা চেঞ্জ। আর চেঞ্জ না হলে দুইটা ফর্মুলা আছে, কিউ ইকুয়াল টু আছে কত, এম এল এফ, অথবা কিউ ইকুয়াল টু আছে কত, এম এল ভি, ঠিক আছে। তো এইগুলো নিয়ে তো থার্মোডাইনামিক্সে আমি আলোচনা করছি, ওইখান থেকে তোমরা লেকচারটা দেখে নিতে পারো, বেসিক আলোচনা। তো এখানে আমরা যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়েছে আমি এটা ইউজ করবো, তাই না? এটা কখন ইউজ করা হয়, এলএফ মানে হচ্ছে ওই যে মানে হচ্ছে 0 ডিগ্রি বরফ যখন 0 ডিগ্রি পানিতে কনভার্ট হয়, আর এটা হচ্ছে 100 ডিগ্রি বাষ্প যখন 100 ডিগ্রি পানিতে কনভার্ট হয়। 0 ডিগ্রি বরফ টু পানি, 0 ডিগ্রির পানি, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি টু 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। হ্যাঁ, সো এই জিনিসটা এখান থেকে মনে রাখলে আমাদের হয়ে যাচ্ছে। সো এবার দেখো আমাদের বেসিক্যালি এখানে আমাদের কি করতে হবে, তাইলে দেখো প্রথমত আমাদের দেখো এখান থেকে কি পরিমাণ ইয়া দেওয়া হইতেছে সেটা আমরা বের করি, ঠিক আছে। তো দেওয়া আছে কি, দেখো ভি ইকুয়াল টু দেওয়া আছে 220, আর পি দেওয়া আছে কত, পি দেওয়া আছে 1000 ওয়াট এর নিমজ্জক উত্তাপক ব্যবহার করা হয়েছে। আর টি দেওয়া আছে কত, টি দেওয়া আছে 12 মিনিট, কত 12 মিনিট, ওটাকে তুমি সেকেন্ড নিয়ে যাবে, 12 ইন্টু 60, 60 12 কত 72, 720 সেকেন্ড। ওকে, এইবার তোমার কাজ হচ্ছে এখানে ডব্লিউটা বের করা। ডব্লিউ কতটুকু কাজ হচ্ছে বলো, ডব্লিউ ইকুয়াল টু দেখো ডিরেক্টলি পিটি লেখা যায়, ডব্লিউ ইকুয়াল টু ডিরেক্টলি পিটি লেখা যায়, কিছু করা লাগবে না, পিটি। আচ্ছা পিটি জায়গায় কি লেখা যাবে, পি এর মান হচ্ছে কত, পি এর মান হচ্ছে 1000 ইন্টু টি এর মান হচ্ছে কত 720। তাহলে এখান থেকে কতটুকু পাওয়া যাচ্ছে, 7.2 ইন্টু 10 ইনভার্স, এখানে 2 ঘর এখানে 3 ঘর, এত জোর, ঠিক আছে। কাজ করো, দেখবা এখন তোমাকে যে এই যে এটা হলো কি, আমি এটাকে ডব্লিউ বা হিট দিতে পারো, ঠিক আছে। এটা হলো কৃত কাজ। হ্যাঁ, এই সেম পরিমাণ কাজ বা সেম পরিমাণ হিট প্রডিউস হয়েছে, কাজ বা কি তাপ উৎপন্ন হয়েছে, সেটা কি ওই যে প্রয়োজনীয় তাপ শক্তি সমান কিনা। তাহলে কিউ এর মান বসাও, কিউ ইকুয়াল টু কত, এম এস ডেল থিটা, পানি বলছে না, তাহলে এম এর মান কত 2.5, এস এর মান হচ্ছে 4200, ঠিক আছে। আর ডেল থিটার মান কত, পরিবর্তন, তাই না, 75 না, 20 থেকে 95 এর চেঞ্জ, 75। তো দেখো এখান থেকে জুলটা চলে আসবে। তো ক্যালকুলেশন গুলো তো বুঝে যাবা হয়েছে কি হয় না, ক্লিয়ার। 2.5 ইন্টু 4200 ইন্টু 7, আমার মনে হয় না হবে, ঠিক আছে। 7.8875 ইন্টু 10 টু দি পাওয়ার কত 35। দেখো তো কিউ গ্রেটার দেন ডব্লিউ, ডব্লিউ বা এটাকে হিট বলতে পারো, হিট। সুতরাং সম্ভব না। কেন সম্ভব না ভাই, তোমার হিট লাগবে এতটুকু বাট তুমি দিতে পারছো এতটুকু, দেখো এটা বড়, সো যতটুকু লাগবে অতটুকু তুমি দিতে পারো নাই, তার মানে এটা কাজ হবে না, ঠিক আছে। ওকে, এরপরে যদি তোমার ওই যে এগুলো দেওয়া থাকে তো আশা করি ইউজ করতে পারবা। বেসিক মানে হলো যদি তুমি জানো, চেঞ্জ করে দিলে তোমার প্রবলেম হবে না। ওকে, সো আমরা 2টা টাইপ শেষ করলাম। এবার আসো আমাদের 3 নাম্বার টাইপ, খুবই সহজ। বৈদ্যুতিক বিল এমন হচ্ছে, মানে বৈদ্যুতিক শক্তি এমন হচ্ছে ক্ষমতা,
তো অলরেডি এটা নিয়ে আলোচনা করে ফেলছি। শক্তি আমরা কিভাবে হিসাব করি, ডব্লিউ এই যে সূত্রগুলো, যে ডব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, ভি স্কোয়ার বাই আর টি অথবা আইভিটি, তুমি যে কোনো একটা মনে রাখলেই হয়ে যাবে, যে কোনো একটা মনে রাখলেই কিন্তু তোমার হয়ে যাবে। সো আর পি এর ফর্মুলা আমরা জানি, পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, ঠিক আছে। আর ওই যে পি ইকুয়াল টু কত, ওই যে ওখানে তো আইডেন্টিফাই করে দিয়েছি আমরা, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর আই স্কোয়ার আর অথবা আইভি, ঠিক আছে। এই যে দেখো এখানে পি এর মানগুলোই কিন্তু বসাইছি, এটা পি এর মান, এটা পি এর মান, এটা পি এর মান, ওকে। এখন বিদ্যুৎ বিল হিসাব করার ক্ষেত্রে আমাদের কিছু বেসিক জিনিস আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে চলে আসে, এমসিকিউতেও চলে আসবে। বিদ্যুৎ বিলের ক্ষেত্রে আমাদের দুইটা মেথড আছে, ঠিক আছে। বিদ্যুৎ বিলের ক্ষেত্রে আমাদের দুইটা মেথড। মেথড নাম্বার 1 হচ্ছে আমরা কি করব, যে ওইটাকে হচ্ছে ডিরেক্টলি কিলোওয়াট আওয়ারে নিয়ে আসবো, ঠিক আছে। আর মেথড নাম্বার 2 হচ্ছে আমি ওটাকে জুলে বের করব। দুইটা মেথড আছে, ওকে। এখন কিলোওয়াট আওয়ারে কেন দিব, মনে রাখবা যে বিদ্যুৎ বিল দেই হচ্ছে, আমরা বিল দেই, এটা মনে রাখবা, আমরা বিল দেই কিলোওয়াট আওয়ারে, যেটাকে আমরা বলি 1 ইউনিট বলি, ঠিক আছে। 1 কিলোওয়াট বা এটাকে 1 ইউনিট বলি, অথবা এটাকে 1 বিওটি বলি, ঠিক আছে, বোর্ড অফ ট্রেড বলে, হ্যাঁ। তার মানে আমরা কিলোওয়াট অথবা 1 ইউনিট হচ্ছে বিদ্যুৎ বিল দিই। নর্মালি 1 ইউনিটের দাম থাকে 10 টাকা, 5 টাকা যা দেওয়া থাকে আর কি, হ্যাঁ। আমাদের এইদিকে মনে 8 টাকা। সো এখন বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে যে কিলোওয়াট আওয়ার কিসের একক, মনে রাখবা কিলোওয়াট আওয়ার কিসের একক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটা শক্তির একক ভাই, শক্তির একক। সো তোমরা যারা সায়েন্সে পড়ো, অ্যাটলিস্ট তোমাকে যদি এই কোয়েশ্চেনটা করি, আমরা যে বিদ্যুৎ বিল ইউজ করি, এটা কি ক্ষমতায় দেওয়া পসিবল? আসলে ক্ষমতা তো 1 সেকেন্ডের হিসাব, বাট তুমি যত বেশি হিসাব করবা তত বেশি বিদ্যুৎ খরচ হবে না। তো আলটিমেটলি ক্ষমতার মাধ্যমে তুমি তো বিদ্যুৎ বিল দিতে পারবে না, তুমি দিবে হচ্ছে শক্তির মাধ্যমে, কারণ যত টাইম যাবে তুমি তত বেশি শক্তি ইউজ করবা, বাট ক্ষমতা তুমি সেম ইউজ করতেছো প্রতিদিন। বোঝা গেছে এতটুকু? ওকে। সো আমাদের বিদ্যুৎ বিল দেই কিসের এককে ভাই? বিদ্যুৎ বিল দেই আমরা শক্তির এককে, তাই না? ওকে, শক্তির একক, কিলোওয়াট আওয়ার শক্তির একক। আচ্ছা, আবার এই যে জুল, কি জুলও কিন্তু শক্তির একক, এখানে জুল বের করছি, এখানে কিলোওয়াট আওয়ার বের করছি। এখন বলতে পারো ভাই কিলোওয়াট আওয়ার কি আমরা শক্তির একক? ভাই খুবই সিম্পল, দেখো কিলোওয়াট আওয়ারে কি আছে, আমি যদি লিখি কিলোওয়াট আওয়ার, দেখো এখানে ওয়াট, আওয়ার হচ্ছে তোমার টাইম, আর কিলোওয়াট মানে কি ওয়াট, এটা হচ্ছে পি। তাহলে দেখো তো পিটি মানে কি ডব্লিউ না, পিটি মানে তো ডব্লিউ, ঠিক আছে। ওকে, ডব্লিউ মানে কৃত কাজ, ওকে, মানে কাজ। তাহলে ডব্লিউ বের করার একটা ফর্মুলা হচ্ছে, যদি তোমার ডিরেক্টলি পি দেওয়া থাকে, পিটা তুমি বসাবা, পিটা দেওয়া থাকবে ওয়াটে, আর টি বসাবা, টিটা দেওয়া থাকবে আওয়ারে, আর 100 দিয়ে ভাগ করে দিবা, তাহলে তোমার এখান থেকে একটা ক্লিয়ার চলে আসবে। দেখো উপরে ওয়াট আর হচ্ছে আওয়ার, ওয়াট আওয়ারে আসবে, ওটাকে যখন 1000 দিয়ে ভাগ করবো, ওয়াটটা হয়ে যাবে কিলোওয়াট এন্ড আওয়ার, ঠিক আছে। ওকে, তো কিলোওয়াট আওয়ারে আসলে ওটা ডিরেক্টলি তুমি ইউনিট দিয়ে গুণ করলে তোমার ভ্যালু বের হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি, তুমি জুলে বের করবা, জুলে কিভাবে বের হবে, এই যে ফর্মুলা দিয়ে পি ইকুয়াল টু তুমি ডব্লিউ বাই টি ইউজ করতে পারো, অথবা সরি আমরা পি কেন ইউজ করবো, আমরা ডব্লিউ ইউজ করবো, মানে ডব্লিউ বের করবো। ডব্লিউ ইকুয়াল টু কত লিখতে পারো, যে আই স্কোয়ার আর টি, এটা দিয়ে তুমি কি জুলে বের করতে পারো, অথবা ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর টি, এটা দিয়ে জুলে বের করতে পারো, অথবা আইভিটি। জুলে বের করার পর ওটাকে এইটা দিয়ে ভাগ করবো, তাহলে কিলোওয়াটে চলে যাবে, ঠিক আছে। যত জুল আসবে, যেমন ধরো তোমার আসছে 10 টু দি পাওয়ার মানে হলো, যেমন 10 টু দি পাওয়ার 7 জুল আসছে, এটাকে যদি তুমি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা কিসে হয়ে যাবে, কিলোওয়াট আওয়ারে চলে যাবে। বুঝা গেছে? সো এই জিনিসটা একটু বেসিক্যালি বুঝলে আমাদের আর কোনো প্রবলেম নেই, হ্যাঁ। ওকে, এবার আসো এখান থেকে আমরা ছোট একটা ম্যাথ করব, একদম সিম্পল। সেটা হচ্ছে মেথড 1, যে আমার একটা বাসা বাড়ি দেওয়া আছে, এটা তোমার নিজের বাসায় ধরতে পারো, যে বাসাতে তুমি 5টা লাইট ইউজ করো প্রত্যেকদিন 10 ঘন্টা, আর 3টা ফ্যান ইউজ করো 12 ঘন্টা করে প্রতিদিন, একটা ফ্রিজ 18 ঘন্টা চলে, কারণ ফ্রিজ অনেক সময় বন্ধ হয়ে যায় যখন লোয়েস্ট টেম্পারেচারে চলে যায়, সেটা আমরা জানি। আর এটা 30 ওয়াটের, এটা 60 ওয়াটের, এটা 80 ওয়াটের। সো এক ইউনিট হচ্ছে 10 টাকা। সো জুনের বিদ্যুৎ বিল কত, মানে জুন মাসে, জুন মাস কত দিন, জুন মাস হচ্ছে তোমার 30 দিন, ওকে 30 দিন অ্যান্ড ওকে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি দেখো, প্রথমে আমরা কি হিসাব করবো, লাইটের জন্য, ঠিক আছে। তাহলে আমি ডব্লিউ লাইট বের করি, ডব্লিউ লাইট কিসে ডিরেক্ট বের করবো, যেহেতু এটা ওয়াটে দেওয়া আছে, কিলোওয়াট আরে বের করে ফেলবো। কিভাবে করবো, ডব্লিউ লাইট ইকুয়াল টু, ফর্মুলাটা দেখো যে আমাদের কি হয়, পিটি ডিভাইডেড বাই 100, ওকে। এখন লাইট কয়টা আছে, 3টা না, সো তুমি 5 দিয়ে গুণ করে ফেলো, ঠিক আছে। 5 মানে 5টা লাইট না, সো 5 দিয়ে গুণ করে ফেলবো, 5 পিটি, ওকে। আর ওকে, সো দেখো 5 ইন্টু 1000, আর এখানে কত, পি এর মান হচ্ছে কত 30, আর টাইম কত হবে ভাই 12 ঘন্টা, কিন্তু তুমি 30 দিন ইউজ করছো না, প্রতিদিন 12 ঘন্টা করে, টোটাল 30 দিনের হিসাব না, তাহলে 12 ইন্টু 30। সো এটা তোমার কি কিলোওয়াট আওয়ারে চলে আসবে। সেম ভাবে তুমি মানে ডব্লিউ কার জন্য বের করবা, ডব্লিউ হচ্ছে তুমি ফ্যানের জন্য ইউজ করো, ফ্যানের জন্য কত আসবে ভাই, ফ্যান হচ্ছে 3টা, ডিরেক্টলি বসায় দিই, ফ্যান হচ্ছে কয়টা 3টা, এন্ড 60 ওয়াট করে তুমি কতক্ষণ জ্বালাবা ফ্যানটা, 12 ঘন্টা করে, 12 ঘন্টা করে। ও এটা লাইট তো 10 ঘন্টা করে ভাই, লাইট 10 ঘন্টা করে ছিল,
আচ্ছা ওটা নর্মাল রেশিও বুঝলেই হলো। হ্যাঁ, তাহলে এটা 12 ঘন্টা আর কত দিন, 30 দিন, ডিভাইডেড বাই 100, তাহলে এটা চলে যাবে কিলোওয়াট আওয়ারে। এইভাবে সেম ভাবে এটাও বের হয়ে যাবে। ডব্লিউ কি বের করবা, ফ্রিজ, ঠিক আছে, ফ্রিজ বের করবা, কিলোওয়াট আওয়ারে আসবে, ঠিক আছে। তারপরে সবগুলাকে কি করবা, যোগ করবা, টোটাল, ঠিক আছে, ডব্লিউ টোটাল আসবে কত, টোটাল আসবে ধরো সামথিং কিলোওয়াট আওয়ার, ওটাকে মাল্টিপল করলে তাহলে টোটাল টাকা কত হবে, যে কিলোওয়াট আওয়ার মানে সোজা ডব্লিউ টোটাল ইন্টু কত টাকা করে, বিদ্যুৎ বিল 10 টাকা, ঠিক আছে, এই তো বের হয়ে যাবে। বুঝছো, একদম ইজি। এবার আসো, একটি যে দুটি বৈদ্যুতিক বাল্ব দেওয়া আছে, ওকে, সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বাল্বের ম্যাথ। হ্যাঁ, আমাদের টপিকটা হচ্ছে বাল্ব। সো এই জিনিসটা আমরা প্রায়শই ভুল করি, বেসিক্যালি মানে কিছুই না। হ্যাঁ, আমি খুব শর্টে তোমাকে বুঝিয়ে দেব। আমাদের টপিক হচ্ছে বাল্ব। সো একটা বাল্বের গায়ে দেখবে লেখা থাকে, বাল্বের গায়ে নর্মালি তোমরা যে বাল্বগুলো কিনবে, হ্যাঁ আমার কাছে এখানে বাক্স আছে, খুঁজলি দেখা যাবে। সো বাল্বের গায়ে দেখে নর্মালি কি দেওয়া থাকে, এই যে দেখো খেয়াল করো, 60 ওয়াট লেখা থাকবে, আর একটা ভোল্টেজ দেওয়া থাকে নিচে দেখো 105 থেকে 300 ভোল্ট, তার মানে 20 ওয়াটের মধ্যে জ্বলবে 105 থেকে 300 ভোল্টে তুমি যদি কানেক্ট দাও, ঠিক আছে, এরকম বাল্বের গায়ে লেখা থাকে। সো এখানে একটা বাল্ব আছে, দুইটা বাল্ব আছে। সো বাল্বের গায়ে দেখো লেখা আছে কত, যে ভাই 1200 ওয়াট, সরি 120 ওয়াট, 220 ভোল্ট, এন্ড আরেকটা দেওয়া আছে 60 ওয়াট, 220 ভোল্ট। এখন বেসিক্যালি যেটা মনে রাখবা সেটা হচ্ছে এটা মানে কি, এটা মানে যদি 120 ভোল্টে কানেক্ট করি তাহলে 120 ওয়াট আমি হচ্ছে মানে 120 ভোল্টে কানেক্ট করলে প্রতি সেকেন্ডে 120 জুল করে সে শক্তি মানে হলো নিবে আর কি, ঠিক আছে। তার মানে 120 ওয়াটের আউটপুট পাবো। আর 220 ভোল্টে যদি এটাকে কানেক্ট করো তাহলে তুমি 60 ওয়াটের আউটপুট পাবা, ঠিক আছে। তো বেসিক্যালি বোঝা যাচ্ছে যে কোনটা, যদি আমি দুইটাকে যদি 220 ভোল্টে কানেক্ট করি, কোনটা বেশি উজ্জ্বলতার সাথে জ্বলবে, মনে রাখবা যে পি যার বেশি সেটা বেশি উজ্জ্বল। হ্যাঁ, ক্ষমতা যার বেশি সে বেশি উজ্জ্বল, এটা ঠিক আছে, এটা মনে রাখবা। ক্ষমতা যার বেশি হবে সে বেশি কি হবে ভাই, উজ্জ্বল হবে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে বেসিক থিং। তো এখন এই দুটার মধ্যে কার ক্ষমতা বেশি, দুটাকে যদি তুমি 220 ভোল্টে কানেক্ট করো তাহলে ক্ষমতা অবভিয়াসলি উপরেরটার বেশি হবে, তাহলে উপরেরটা উজ্জ্বল, এটা বেশি উজ্জ্বল, এটাকে আমি কি বলবো, বেশি উজ্জ্বল। এতটুকু বোঝা গেছে? ওকে, এখন একটা কথা আছে, আরেকটা এখানে কোশ্চেন আছে যে ক্ষমতা বেশি পাওয়ার জন্য কিসে কানেক্ট করব, কিভাবে কানেক্ট করব, কিভাবে যুক্ত করব, এটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে কি ভাই, অ্যান্সার হচ্ছে প্যারালাল। অ্যান্সার হচ্ছে কি, প্যারালাল কেন, কারণ তুমি প্যারালালি কানেকশন করলে পুরো 220 ভোল্টেজই পাবে, তাই না। আমি যদি সিরিজে কানেক্ট করি তাহলে কি পুরোটা 220 ভোল্টেজ পাবে না তো, ঠিক আছে। মানে কি, মানে ধরো যে আমরা যদি এরকম হয় যে এটা হচ্ছে, আমি এটা একটা নাম দিই, এটা হচ্ছে আমাদের লাইট 1, এটা হচ্ছে লাইট 1, এটা হচ্ছে ভাই লাইট 2। তাহলে একবার চিন্তা করো, দুটাকে যদি আমি 220 ভোল্টে কানেক্ট করতাম, 220 ভোল্টে কানেক্ট করি, একটাকে দুইটা, এটা হচ্ছে লাইট 1 আর লাইট 2, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাইট 1, এটা হচ্ছে আমাদের লাইট 2, ঠিক আছে। তাহলে দেখো তো 220 ভোল্ট কি এখানে ভাগ হয়ে যাবে না আলটিমেটলি, তাহলে কি এটা কি পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে না। তাহলে ক্ষমতা বেশি পাওয়ার জন্য আমি যদি এটাকে কি করি, আমি যদি প্যারালালি কানেক্ট করি দুটাকে, হ্যাঁ, কিরকম, এখানে একটা লাইট কানেক্ট করলাম, এন্ড দেন এখানে একটা লাইট কানেক্ট করলাম, এখানে একটা লাইট কানেক্ট করলাম, এটা হচ্ছে লাইট 1 আর এটা হচ্ছে কি লাইট 1 আর এটা হচ্ছে লাইট 2। এখন এটা কি, এটা পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে, কি পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে, ঠিক আছে। দুইটা লাইটই হলো কি পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে। এই জন্য দেখবা বাসা বাড়িতে আমরা যত কিছু কানেকশন দিই, একটা তো হচ্ছে একটা জিনিস যে একটা সুইচ দিয়ে সবগুলোকে যাতে ইন্ডিভিজুয়ালি অফ করা যায়, মানে একটা সুইচ দিয়ে, আলাদা সুইচ দিয়ে, এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে এই লাইটগুলো, বাসা বাড়িতে যে লাইটগুলো আছে এগুলো কিন্তু তোমার প্যারালালি কানেকশন,
ঠিক আছে, এগুলো তুমি সিরিজ কানেকশন দাও, লাইটের আলো অনেক কমে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বেশি জিনিস। কেন কমে যায় ভাই? সিরিজ দিলে ও কিন্তু পুরো ভোল্টেজ পায় না, ভোল্টেজ এখানে ডিভাইডেড হয়ে যায়, ও কিছু ভোল্টেজ নিবে আর ও কিছু ভোল্টেজ নিবে। দেখা গেছে ও নিল 150, ও নিল হচ্ছে 70, বাট এখানে কিন্তু 220 পাবে। আর 220 পাইলে ও 120 ওয়াট মানে পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে। 220 পাইলে ও 60 ওয়াট মানে ও ওর পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে। বাট দুইটার মধ্যে বেশি জ্বলবে কি? লাইট ওয়ান। ঠিক আছে, বোঝা গেছে? এখন এখানে বলছে সংযোগের ধরন পরিবর্তনের ফলে বাল্ব দুটি উজ্জ্বলতার কোনো পরিবর্তন হবে কিনা। ওকে, সংযোগের ধরন দুইটা সংযোগ আছে, একটা হচ্ছে কি সিরিজ, একটা হচ্ছে ভাই সিরিজ, আর একটা হচ্ছে কি প্যারালাল, তাই না? একটা হচ্ছে আমাদের সিরিজ আর এটা হচ্ছে প্যারালাল। সো এখন আমি দেখবো দুইটার ক্ষেত্রে কি কি চেঞ্জ আসতেছে। এখন দেখো আমি কম্পেয়ার করার জন্য দেখো আমি যেটা আমি কি বলছি, দেখো ক্ষমতা যার বেশি সে বেশি উজ্জ্বল জ্বলবে, তাই না? আচ্ছা, এখন আমি যদি আমি প্যারালালি কানেকশন করি, প্যারালালি কানেকশন করলে দেখো পি পি কার বেশি হবে? দেখো পি ইকুয়াল টু কত? ফর্মুলা কি? পি ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, একটা ফর্মুলা। এখন ভাই এই এত ফর্মুলা থাকলে এটা কেন নিছেন? এটা নিছে এই কারণে দেখো এই যে দুইটার দুই পাশে কি বিভব সেম, দুইটার দুই পাশে কি বিভব সেম। সো কম্পেয়ার করার জন্য তাহলে আমি কি লিখতে পারি? পি সমানুপাতিক হচ্ছে কত? 1 বাই সরি আর লিখে হচ্ছে, এটা কেন নিয়েছে এবার বুঝবা। পি সমানুপাতিক হচ্ছে 1 বাই আর। বি যেহেতু এখানে দুইটা সমান মানে এই পয়েন্টের জন্য সমান, ঠিক আছে, তো এই জন্য আমি এটাকে কম্পেয়ার করতে পারি। তার মানে হ্যাঁ, যেটার আর বড় সেটার হচ্ছে কি পি ছোট। এখন আমরা এখান থেকে আর বের করবো, দেখো আর বের করো। সো দেখো এখান থেকে আর বের করা যায়। আর এর যে ফর্মুলা সেটা হচ্ছে কত? আর এর যে ফর্মুলা সেটা হচ্ছে দেখো এখান থেকে আমরা আর বের করব যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি, এখান থেকে কিন্তু পাই। হ্যাঁ, সো আর ওয়ান বের করি প্রথমটার জন্য। আর ওয়ান কত হবে? ভি স্কোয়ার মানে প্রথমটা 220 ভোল্ট, 220 ভোল্ট স্কোয়ার, আর পি এর মান হচ্ছে কি প্রথমটার জন্য 120। ঠিক আছে, সেম ভাবে আর টু আমরা বের করে ফেলবো। আর টুর মান হচ্ছে কত? যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি মানে 220 স্কোয়ার ডিভাইডেড বাই পি, পি মানে হচ্ছে 60। ঠিক আছে, আলটিমেটলি দেখো দুইটা রোধ আমরা বেড়ে যাব মানে পেয়ে যাবো, আলটিমেটলি বড় ছোট আমরা পেয়ে যাবো। সো 220 স্কোয়ার ডিভাইডেড বাই 120, এটা হচ্ছে মোটামুটি 403। আর এটা নিচেরটা আরো বড় হবে, সেটা হবে 806.6। ওকে, তাই না? দ্যাটস মিন আমাদের এটার আর টু বড়। হ্যাঁ, কোনটার আর টু বড়? এটা। তাহলে দেখো যে এটার ক্ষেত্রে বলতে পারি, এই কানেকশনের ক্ষেত্রে আমি বলতে পারি, তাহলে দেখো তো কোনটার আর বড় কোনটা, যেহেতু যে আর টু গ্রেটার দেন আর ওয়ান, তার মানে যে পি টু থেকে পি ওয়ানটা বড়। ঠিক আছে, দেখো তাহলে কোনটা বেশি কানেকশন দিবে? পি ওয়ান। এটা তো আমরা আগেই তোমাকে বলে দিছি, 220 ভোল্টে যদি তুমি কানেকশন দাও, প্যারালালি কানেকশন দিলে কি হবে? প্যারালালি কানেকশন দিলে যে দুইটা পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে, এবং কন্ডিশন হচ্ছে কি, তাহলে কোনটা বেশি দিবে? অবভিয়াসলি দুইটা যেহেতু সেম ভোল্টেজ পাবে, তাহলে যেটার পাওয়ার বেশি ওটা পাওয়ার দিবে। এটা কিভাবে মনে রাখা যায়? এটা কি মুখস্থ করার কিছু জিনিস আছে? প্যারালালির কথা যখন মনে হবে তুমি তোমার বাসার কথা মনে রাখবা। বাসাতে কি হয়? বাসাতে যেই লাইটটা 60 ওয়াটের ওটা কিন্তু বেশি জ্বলে, আর বাসাতে যে লাইটটা হলো 30 ওয়াটের সেটা কম জ্বলে। শেষ। বাসাতে যে লাইটটা 60 ওয়াটের ওটা বেশি জ্বলে, আর মানে হলো বাসাতে যে লাইটটা হলো 30 ওয়াটের সেটা কম জ্বলে। কেন? কারণ এটা প্যারালাল কানেকশন। তো লজিক্যাল মনে রাখলে এগুলো মুখস্থ করার কিছু লাগে না। এবার দেখো সিরিজের ক্ষেত্রে, দেখো সিরিজের ক্ষেত্রে কি সেম? বাই সিরিজের ক্ষেত্রে কিন্তু আই সেম। তাহলে এখানে আমি এই ফর্মুলা ইউজ করবো, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। কম্পেয়ার করার জন্য যেটা তোমার সুবিধা, এখানে কেন এটা হিসাব করছি? ভি সেম, এখানে আই সেম। তাহলে দেখো পি সমানুপাতিক কত? পি সমানুপাতিক সরি এটার জন্য যে পি সমানুপাতিক হচ্ছে ভাই কত? আর। ঠিক আছে, তো যেটার মানে হলো আর বড়, যেহেতু তোমার আর টু গ্রেটার দেন আর ওয়ান, তার মানে পি টু গ্রেটার দেন পি ওয়ান। বুঝা গেছে? তার মানে এখানে কোনটা বেশি উজ্জ্বলতার সাথে জ্বলবে? এখানে মানে হলো পি ওয়ান বেশি উজ্জ্বল, আর এখানে কোনটা হবে ভাই? পি টু বেশি উজ্জ্বল, উল্টা। বুঝছো? এই অ্যানালাইসিসটা পরীক্ষা করতে পারলে তোমার নাম্বার কাটার মতো কোনো সিস্টেম নাই। বুঝছো? তো এক্সট্রা অনেক কিছু লিখছি। বুঝে গেছে? সো আই থিঙ্ক এটা নিয়ে আসলে তোমার আর কোনো প্রবলেম হবে না। লাইট শেষ করছি, দিস ইজ দ্য ওকে। এবার আসো আমাদের 4 নম্বর। আমাদের 4 নম্বর টপিক হচ্ছে বর্তনীতে ওহমের সূত্র। ঠিক আছে, ওকে। তো এই টপিকে হচ্ছে আমরা মানে 9-10 যদি কেউ বেসিক্যালি মানে ভালোভাবে করে আসো, এটা আসলে আহামরি ওইরকম কিছু নাই, বাট আমি তাও একটু আলোচনা করবো তোমাদের সাথে। তো
তো বেসিক্যালি এই যে দেখো এখানে একটা সিরিজে একটা কানেকশন আছে, তো এটা প্রত্যেকটার মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে ভাই? আই কারেন্ট যাবে, আই কারেন্ট যাবে। হ্যাঁ, সেগুলো তো আমরা জানি। অ্যান্ড অবভিয়াসলি তোমরা এটাও জানো যে এটার মধ্যে ভোল্টেজ ড্রপ হবে, তাই না? V1 V2 V3 তিনটার মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে। আর এটাও আমরা জানি যে V ইকুয়াল টু হচ্ছে কত, এখানে যে টোটাল ভিটা আছে এখানে পুরোটার মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে V1 প্লাস V2 প্লাস V3। এটা কোথায় পড়ছি ভাই? এটা আমরা সিরিজের কানেকশনে পড়ছি, এটা বেসিক স্ট্রাকচার। তো এখন তুমি যদি এখানে ভোল্টেজ ডিভাইডার রুলটা ইউজ করো তাহলে ডিরেক্টলি তুমি V1 আর V2 V3 বের করে ফেলতে পারবে। ঠিক আছে, এটা ডিরেক্ট বের করা যায়, আবার ইনডিরেক্টলি বের করা যায়। 19 কিভাবে করতাম? 19 করার জন্য আমি যেটা করতাম যে ধরো V1টা বের করার জন্য আমি কি করতাম যে এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I আর রোধ হচ্ছে R1। ঠিক আছে, তখন আমাকে I বের করা লাগতো। ঠিক আছে, কি বের করা লাগতো? I বের করা লাগতো, মানে আইটা লাগতো, এই বর্তনী কারেন্ট আইটা লাগতো। বাট এখানে কোনো আই লাগতেছে না, ডিরেক্টলি বের করতে পারবা। ফর্মুলা কি? V1 যখন করবা তখন নিচে হবে কি সবগুলোর রোধ, উপরে হবে V1 এর রোধ মানে V1 চার রোধ, আর V হবে কি টোটাল ভোল্টেজ। ঠিক আছে, মানে এই ব্রাঞ্চের মধ্যে টোটাল মানে বিভব পার্থক্য কত এই ব্রাঞ্চের মধ্যে, তো এই ব্রাঞ্চের মধ্যে তো পুরোটাই চলে আসছে, তাই না? V2 করলে এখানে উপরে R2 হবে, বাকিটা সেম। V3 করলে সব সেম, উপরে হবে কি R3। ক্লিয়ার? তার মানে এখানে আই বের করা লাগতেছে না, ডিরেক্টলি তুমি করে ফেলতে পারছো। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ। সেম ভাবে তুমি হলো কারেন্ট ডিভাইডার রুল আছে, যেমন কারেন্ট কোথায় ডিভাইডেড হয়েছে? প্যারালাল কানেকশনে। দেখো এই যে কারেন্টটা হচ্ছে দুইটা, একটা I1 আর একটা I2 তে কনভার্ট হয়ে গেছে। তো এখানে যদি তুমি নরমালি এখানে যদি তুমি এটার মধ্যে I1 বের করতে চাইতে তাহলে কি করতে হতো? এটার মধ্যে যে পরিমাণ ভোল্টেজ দুই পাশে বিভব পার্থক্য V বের করা লাগতো, আর নিচে কি বের করা লাগতো? নিচে V ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট করা লাগতো, তাই না? এই দুটার যে রোধ, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট করা লাগতো। এই তো, মানে এই দুই পাশে তুমি বিভব পার্থক্য বসাইতা আর এই দুইটা রোধ বসাইতে হতো। বাট এখানে কিচ্ছু করা লাগে না। এখানে আলটিমেটলি তোমাকে এই দেখো এই ভোল্টেজও বের করা লাগে। ভোল্টেজ ধরো ভোল্টেজ তোমার এখানে বের করা লাগতেছে না আলাদাভাবে, প্লাস হচ্ছে এখানে কি বের করা লাগতেছে না, আর ইকুইভ্যালেন্টও বের করা লাগতেছে না। তুমি ডিরেক্টলি কি করে দিবা এখান থেকে যে I1 ইকুয়াল টু কত হবে? R1 R2। ঠিক আছে, মানে নিচে দুটো যোগ হবে, আর উপরে কি এখানে হবে I, এখানে হবে I মানে কি এই ব্রাঞ্চের কারেন্ট, যেটা হচ্ছে I। ঠিক আছে, মানে এই দুটো মিলিত হলে যে ব্রাঞ্চটা হয় এই ব্রাঞ্চের কারেন্ট। আর উপরে কি I1 এর জন্য হবে R2 আর I2 এর ক্ষেত্রে হবে R1। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। I1 এর জন্য উপরে R2 আর I2 এর জন্য উপরে R1। এটা আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি। এবার দেখো এখানে একটা বেসি সার্কিট দেওয়া আছে, এটা আমরা একটা আলোচনা করব। এখানে অনেক ধরনের সার্কিট আসবে, আমি বলি কি কি সার্কিট আসবে। প্রথমত তোমার আসবে যে তুমি এখান থেকে বলবে বিভিন্ন রোধ দিয়ে বলবে এটাকে সিরিজে কানেকশন করলে ভালো নাকি প্যারালালি কানেকশন করলে ভালো। সিরিজে কানেকশন করলে বেশি রোধ মানে হলো বেশি আমি হচ্ছে কারেন্ট পাবো, নাকি প্যারালালি মানে হলো কানেকশন করলে আমি বেশি কারেন্ট পাবো, এই সকল জিনিসপত্র থাকে। ঠিক আছে, তারপরে বলছে কোন রোধটাকে রিপ্লেস করলে তুমি সর্বোচ্চ পরিমাণ এখান থেকে শক্তি পাবা, সর্বোচ্চ পরিমাণ শক্তি পাওয়ার জন্য I বেশি হইতে হয়। ঠিক আছে, সো এই জিনিসগুলো আর কি। কোন রোধটাকে অপসারণ করলে তোমার সর্বোচ্চ শক্তি পাওয়া যাবে, সর্বোচ্চ তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, বা এটাকে কিভাবে কানেকশন করলে তুমি বেশি তড়িৎ প্রবাহ পাবা, সিরিজে না প্যারালালি। সো একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, জাস্ট সিরিজে কানেকশন করলে রোধ বাড়ে আর প্যারালালি কানেকশন করলে রোধ কমে। এটা মনে রাখলে অনেকটা সহজ। সিরিজে কানেকশন করলে কি রোধ বাড়ে আর প্যারালালি কানেকশন করলে রোধ কমে। সো ওইগুলো আমরা 19 আলোচনা করছি, এগুলো আমরা করবো না। এখানে আমরা একটা ম্যাথ আলোচনা করব, সিম্পল, একদম সিম্পল। তাও আমরা এটা বেসিক্যালি করবো যাতে আমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে বেসিক্যালি দেখো কি বলা হয়েছে যে একটা 100 ভোল্টের একটা দেওয়া আছে, এন্ড এখানে বলছে 10 150 এরকম দেওয়া আছে। তো বলছে VAB বের করতে, VAB তার মানে A আর B বিন্দুর মধ্যে পার্থক্য বেসিক্যালি। ওকে, আচ্ছা এখন দেখো তো এখানে দেওয়া আছে 100 ওহম 150 100 100। এখন বলো তো এই যে তিনটা, প্রথমে দেখো এখান থেকে কারেন্ট গেছে, এটা পজিটিভ, এখান থেকে কারেন্ট যাবে, তারপরে দেখো তো এদিকে ডিভাইডেড হয়েছে, এদিকে। এখন বলো তো এই তিনটা রোধ কিভাবে আছে? প্যারালাল কানেকশন। কিভাবে ভাই? এই দেখো সবগুলা পয়েন্ট সেম, এখানে সবগুলা পয়েন্ট সেম, কেন? মাঝখানে কোনো রোধ নাই, এখানে দেখো সবগুলা পয়েন্ট সেম। সো প্যারালাল কানেকশন যদি থাকে এটাকে তুমি সুন্দরভাবে এভাবে আঁকতে পারতাম, মানে এটা সুন্দরভাবে আঁকা যেত। আঁকাটা কেমন হইতো? সিম্পল করলে এরকম একটা কানেকশন। সো এইরকম কানেকশন হবে। হ্যাঁ, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 100, আর এটা হচ্ছে 150, আর এটা হচ্ছে 100। সো হয়ে গেছে মোটামুটি। এখন তোমাকে VAB বের করতে হবে। তো VAB যদি বের করতে চাও, এই দুটো মানে হলো এই যে এটা হলো A, এটা B, তাহলে তুমি কি করবা? এই তিনটা তুল্যরোধকে বের করে ফেলো, তিনটা তুল্যরোধ বের করে ফেলো। ফর্মুলা কি? দেখো VAB যদি বের করতে চাও তাহলে কি হবে যে VAB ফর্মুলা V ইকুয়াল টু I, আর I বসাইতে হবে। I মানে তিনটাকে একটা বানাইলে যে কারেন্ট আসে না, তিনটাকে একটা বানাইলে, দেখো তিনটাকে যদি আমি একটা বানাইতাম, সো এটা হবে RP। একটার মধ্যে যে কারেন্টটা যাইতো, তার মানে একটার মধ্যে কোন কারেন্টটা যাইতো? মেইন কারেন্টটা, তার মানে টোটাল এই যে এই বর্তনী কারেন্টটাই তোমাকে বসাইতে হবে।
কারণ এটার মধ্যে আই কারেন্ট যাইতো, এটার মধ্যে কতটুকু আই কারেন্ট যাইতো আই। আর কি বসাতে হবে, আর আর মানে ইকুইভ্যালেন্ট বসাবো, ঠিক আছে, আর কি আর ইকুইভ্যালেন্ট বসাবো, ঠিক আছে, আর বলতে আর ইকুইভ্যালেন্ট বলতে আর পি বসবে, ঠিক আছে। তাহলে আর পিটা এখানে বের করে ফেলো। আর পি কত হবে, সোজা হিসাব 1 বাই কত 1 বাই 100 1 বাই 50 1 বাই 150 ইনভার্স, ঠিক আছে। তো দেখো এখানে বেসিক্যালি কত আসে, 1 ডিভাইড 1 বাই 1/100 1/50 1/150, ঠিক আছে। সেটা আসবে, ওটাকে আবার ইনভার্স করতে হবে, তাই না? ও শিট, ওর 1/100 প্লাস 1/150 প্লাস 1/50, তো 27 পয়েন্ট, দেখো 27.27, ঠিক আছে। এত তাহলে দেখো তো আলটিমেটলি ভি ইকুয়াল টু এত হয়ে যেতেছে, আর পি বের করে ফেলছি। এখন তোমার কাজ হচ্ছে আই বের করা। তাহলে এখানে আই টোটাল আই কত হবে, আই দেখো আই হচ্ছে তোমার এখানে কত 100, নিচে হবে কত, এখানে আর ইকুইভ্যালেন্ট কত হবে, আর ইকুইভ্যালেন্ট হবে দেখো R1, ঠিক আছে। R1 না, এটাকে ডিরেক্টলি 100, মানে 100 যোগ করে 100 প্লাস 27.27, 127.27, ঠিক আছে। সো আলটিমেটলি এখানে কত আসতেছে, ঠিক আছে। এখন বেসিক্যালি দেখো এখানে বসায় দাও, টোটাল কারেন্ট কত, আই হচ্ছে 0.786 ইন্টু আরপি এর মান হচ্ছে কত, আরপি এর মান কত, আরপি 27.27.27 21.427 ভোল্ট, ঠিক আছে। এত ভোল্ট হবে। এখন তুমি সবকিছু করতে পারবে। এখন তোমাকে বলছে দেখো ভিএবি হয়ে গেছে, I1 বের করতে বলছে। তাহলে I1 এর ফর্মুলা কত হবে, I1 মানে এটার মধ্যে যে কারেন্ট যাইতেছে, I1 এর ফর্মুলা হবে দেখো, এটার I ইকুয়াল টু কত V/R, তার মানে এটার মধ্যে যে ভোল্টেজ VAB, এই দুই প্রান্তে ভোল্টেজ কত VAB, আর R হবে কত R1। তাহলে R1 এর মান দেওয়া আছে, VAB এর মান দেওয়া আছে, এটা হয়ে যাবে। আবার I2 কত হবে ভাই, VAB ডিভাইডেড বাই হচ্ছে কত R2। I3 কত হবে, I3 হবে কত VAB ডিভাইডেড বাই R3। আশা করি এটা তোমরা করে ফেলতে পারবা। ওকে, সো আমরা এবার হচ্ছে বিদ্যুতের কোষের সমবায়টা আলোচনা করব, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বইতে অত আলোচনা নাই, বাট আমি পুরো জিনিসটা এখানে কমপ্লিট করব। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, কোষের সমবায়ের ক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, দুইটা সমবায় হতে পারে, একটা হলো সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো, দেখো কানেকশনটা একটু খেয়াল করো, তিনটা মানে হচ্ছে কোষ কানেক্টেড আছে। দেখো এটা একই দিকে কানেক্টেড, মানে তাদের যে পোলগুলো আছে দেখো, পজিটিভগুলো একই দিকে, পজিটিভগুলো সব একই দিকে, হ্যাঁ, আর নেগেটিভগুলো উল্টা দিকে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমি বেসিক্যালি বলছে শ্রেণী সমবায় থেকে আমাকে মানে হচ্ছে কি করতে হবে, এটাকে আমি বলতে পারি তুল্য, মানে হলো তুল্য তড়িৎচালক শক্তি, যেখানে আমরা তিনটার পরিবর্তে একটা ইউজ করব, এই তিনটাকে, এটাকে আমরা বলতে পারি কি সিম্পল সার্কিট। এটাকে আমরা সিম্পল করব, সিম্পল, ঠিক আছে। সিম্পল কিভাবে করব, সিম্পল সার্কিট, সিম্পল সার্কিট কি করছে এখানে, তিনটার পরিবর্তে একটা ইউজ করছি। তো এখানে জাস্ট বেসিক্যালি ইকুইভ্যালেন্ট ফর্মুলা কি হবে, যে যেহেতু তারা একই দিকে কানেক্টেড, একই দিকে পোল আছে, তার মানে সবগুলোকে যোগ করে দিব। তার মানে 10 প্লাস 5 প্লাস 3, তার মানে কত আসবে 18 ভোল্ট, 18 ভোল্ট। তার মানে এখানে ইকুইভ্যালেন্ট হবে কত 18 ভোল্ট। ইয়া ওকে, তিনটার পরিবর্তে একটা ইউজ করলে বোঝা গেছে। উল্টা দিকে যেটা থাকতো ওটাকে মাইনাস করতে। আর আর এর মান কত হবে, আর ইকুইভ্যালেন্ট কত হবে, দেখো তো আর গুলা কিসে কানেক্টেড, R1 R2 R3 সিরিজে কানেক্টেড না, তার মানে সবগুলো যোগ করে দিবা, ঠিক আছে। 0.2 প্লাস 0.2 0.3 প্লাস 0.1, তার মানে কত হবে 0.6, তার মানে এটার অভ্যন্তরীণ রোধ হবে কত 0.6। বোঝা গেছে এতটুকু। সেম কাজ এখানে এসে করো।
এখানে দেখো ইকুইভ্যালেন্ট কত আসবে, ইকুইভ্যালেন্টের দেখো সবগুলা, এটা 10 যোগ হবে, এটা দেখো প্লাস প্লাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, দেখো তাহলে 10 প্লাস হবে 15, এটা দেখো তো মাইনাসটা আগে পাইছি না, উল্টা কানেকশন না, সো এই জন্য হবে -20। সো কত আসে দেখো তো, 10 আর 15 যোগ করলে হয় আমার কত, 25 থেকে 20 বাদ দিলে 5 ভোল্ট থাকে, ঠিক আছে। তার মানে এটা ইকুইভ্যালেন্ট হবে 5 ভোল্ট, আর ইকুইভ্যালেন্ট কত হবে, তিনটা যোগ করো 0.1 তাহলে কত 0.6 হবে, হ্যাঁ 0.6, ক্লিয়ার। সো এটাকে সিম্পল সার্কিট বানাইছে, এটাকে নাম বলে সিম্পল সার্কিট, ওকে। সো এই জিনিসগুলো তো আশা করি পারবা, ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, আমরা বেসিক্যালি যে আই এর ফর্মুলা একটু চেঞ্জ হবে এখানে, আই এর যে ফর্মুলা হবে সেই ভাইয়া আমরা অলরেডি ভি বাই আর পড়ছি, ঠিক আছে, হ্যাঁ। বাট যদি অভ্যন্তরীণ রোধ না থাকে, যদি অভ্যন্তরীণ রোধ না থাকে, অভ্যন্তরীণ রোধ না থাকে, ঠিক আছে, রোধ না থাকে তাহলে আমরা এটা ইউজ করবো, কোনো সমস্যা নাই। আর যদি অভ্যন্তরীণ রোধ থাকে তখন কি করবা, বেসিক্যালি যেটা হবে আই ইকুয়াল টু আছে কত, ই ডিভাইডেড বাই আর প্লাস আর, ঠিক আছে, আর প্লাস আর, ঠিক আছে, যদি থাকে, যদি থাকে। এখানে দেখো একটা জিনিস লেখা যায়, গুণ করলে ইকুয়াল টু কত লেখা যায়, ইকুয়াল টু লেখা যায় আই আর প্লাস আই আর, ঠিক আছে। এটার একটা নাম আছে, এটাকে বলে প্রান্তীয় ভোল্টেজ, প্রান্তীয় ভোল্টেজ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে তোমার। আর এটাকে বলে নষ্ট ভোল্টেজ, এটাকে কি বলে, এটাকে বলে নষ্ট ভোল্টেজ বা ওয়েস্ট ভোল্টেজ বলে, ঠিক আছে। তো এই দুটা জিনিস একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। এইটা কখন ইউজ করি, যদি আমাদের অভ্যন্তরীণ রোধটা থাকে তাহলে আমরা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, সো আই আর প্রান্তীয় ভোল্টেজ, প্রান্তীয় ভোল্টেজ মানে কি আমি বেসিক্যালি বুঝাই, এই যে দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ, এই যে দুই প্রান্ত বা এই দুই প্রান্ত হইতে পারে, এই দুই প্রান্তের মধ্যে যে ভোল্টেজ এটাকে বলে কি, এটাকে বলে প্রান্তীয় ভোল্টেজ। তাহলে এটার মান দেখো মানে 5 ভোল্ট না, এই 5 ভোল্ট থেকে এই ভিতরে কিছু ভোল্টেজ নষ্ট হবে, ধরো 0.5 সামথিং, আর বাইরে যেটা নষ্ট হবে 4.5, ওটা হচ্ছে প্রান্তীয় ভোল্টেজ। মানে পুরো ভোল্টেজের কিছু অংশ হলো প্রান্তীয় ভোল্টেজ, মানে এই দুই পয়েন্টের, আর ভিতরে কিছু ভোল্টেজ নষ্ট হবে সেটা হচ্ছে আই আর, সেটাকে বলে নষ্ট ভোল্টেজ, ঠিক আছে। আর বাইরে যেটা সেটা হচ্ছে আই আর। আর বলতে এখানে অনেকগুলো রোধ থাকতে পারে, অনেকগুলো থাকলে তার তুল্য রোধটা ইউজ করবা, ওকে। এবার আসো সমান্তরাল সমবায়, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, সমান্তরাল সমবায় এটা পড়তে বলা কিছু লাগবে না, একটাই ফর্মুলা দরকার হয়, ফর্মুলাটা খেয়াল করো, সেটা হচ্ছে E1 বাই R1 প্লাস E2 বাই R2 E3 বাই R3, যতগুলো থাকে বসাইতে থাকবো। E1 মানে মানে প্রথম তড়িৎচালক শক্তি, তার অভ্যন্তরীণ রোধ, এটার অভ্যন্তরীণ রোধ বসাবা, যার যারটার অভ্যন্তরীণ রোধ বসাবা, নিচে হবে 1 বাই R1 1 বাই R2 1 বাই R3, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবা, যদি আমাদের ই নেগেটিভে থাকে তাহলে এখানে মাইনাস বসবে, ঠিক আছে। আচ্ছা, এটা কি হইতে পারে ভাই, এটা প্লাসও হইতে পারে, এটা মাইনাসও হইতে পারে, ঠিক আছে, প্লাস হইতে পারে, মাইনাসও হইতে পারে, প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। যদি সবগুলো একই কানেকশনে থাকে তাহলে সবগুলা প্লাস, উল্টা কানেকশনে থাকলে মাইনাস দিয়ে করতে পারো, ঠিক আছে, বোঝা গেছে। আর নিচেগুলো সবসময় প্লাস হবে, ক্লিয়ার, ওকে। এবার এদিকে দেখো, এই যে এটার মধ্যে আমরা একটা সার্কিট, মানে এটা পরিবর্তে দেখো সিম্পল সার্কিট করছি, এটার সিম্পল ফর্ম হচ্ছে এটা। তো দেখো ফর্মুলা বসাও, তুমি যদি ইকুইভ্যালেন্ট করো কিভাবে করবা, ডিরেক্টলি, হ্যাঁ। দেখো 1 বাই R1, R1 এর মান আছে 0.1 প্লাস 1 বাই R2 মানে 0.2 প্লাস 1 বাই R3 মানে 0.3, শেষ। এরপরে উপরে কি হবে, উপরে হবে দেখো 20 মানে E1 ডিভাইডেড বাই হচ্ছে কত 0.1, এটা দেখো সবগুলা কি একই দিকে কানেক্টেড করা, মানে কোনো উল্টা কানেকশন নাই, ঠিক আছে, তার মানে সবগুলাই প্লাস হবে, সবগুলাই প্লাস। 15 ডিভাইডেড বাই হচ্ছে 0.2 প্লাস এটা হবে কত 10 ডিভাইডেড বাই 0.3, ক্লিয়ার। এখান থেকে যেটা আসবে সেটা এখানে বসায় দিব সুন্দর মতো। আর ইকুইভ্যালেন্ট কত আসবে, আর ইকুইভ্যালেন্ট কত আসবে দেখো তো, সবগুলা কিসে কানেক্টেড, প্যারালালি, প্যারালালি থাকলে কত আসবে যে 1 বাই 01 প্লাস 1 বাই 02 প্লাস 1 বাই 03, এটার ইনভার্স 1, বোঝা গেছে একদম। সো এই জিনিসটা এখান থেকে বের করে নিলেই তোমার কিন্তু হয়ে যাইতেছে একদম সিম্পল সার্কিট। এরপরে দেখো আরেকটা, এইটা সেম জিনিস জাস্ট উল্টা কানেকশন আছে, তাহলে তুমি কি করবা, ই ইকুইভ্যালেন্ট কি আসবে, নিচে হবে কত ভাই 1 বাই R1, তিনটা আছে যেহেতু 1 বাই R2, এটা তো আর চেঞ্জ হবে না, এটা সবগুলাই প্লাস। আর উপরে দেখো যে প্রথমটা দ্বিতীয়টা প্লাস, এটা হচ্ছে মাইনাস দিয়ে শুরু হয়েছে, তার মানে দেখো E1 ডিভাইডেড মানে বসে দিই 10 ডিভাইডেড বাই 0.2, পরেরটা হবে মাইনাস 3 ডিভাইডেড বাই 0.3, পরেরটা হবে প্লাস 5 ডিভাইডেড বাই 0.1, ঠিক আছে। নিচেরগুলো মান বসে দিতে পারো, নিচেরগুলো মান কত আসবে 0.2
0.3 and 0.1, ঠিক আছে। সো আই গেস এটা বুঝে গেছো, এখান থেকে যা আসে ওটা ইকুইভ্যালেন্ট। আর আর এর মান তো আবার সেম ভাবে বের করবো। আর ইকুয়াল টু কত আসবে দেখো, আর ইকুয়াল টু আসবে যে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে 1/0.2 প্লাস 1/0.3 প্লাস 1/0.1 ইনভার্স 1। ওকে, সো এইগুলো আসলে বোর্ডে ওইরকম লেভেলের আসে না, বোর্ডে যেগুলো আসে সেগুলো আরও সিম্পল, আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। আর এটা জিনিস খেয়াল রাখবা, এটা একটা শর্টকাট। শর্টকাটটা হচ্ছে যদি এরকম হয় যে তোমার সবগুলা বোল্ডে সেম হয়ে যায়, 12 12 12, তাহলে ইও 12 ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে যা আছে না রেজিস্ট্যান্সগুলো বসাবা, নর্মালি আবার আগের মতো বের করবো। আর ইকুইভ্যালেন্ট হবে কি আগের মতো 1/0.1 প্লাস কত 1/0.2 প্লাস কত 1/0.3, ঠিক আছে। আগের মতো করে সবগুলো বের করবা এন্ড ইনভার্স। ক্লিয়ার? যেহেতু প্যারালাল কানেকশন আছে, অবভিয়াসলি সেম দিকে কানেকশন থাকতে হবে, তাহলে এটা কত 12। ক্লিয়ার? মনে থাকবে এতটুকু? ওকে, এবার আসো আমরা আমাদের একদম সিম্পল যেটা বইয়েতে আছে, সিম্পল সার্কিট, একদম সিম্পল। এখানে আমরা এত অ্যাডভান্স জিনিস করে ফেলছি, এটা আরো বেশি সহজ লাগবে তোমার কাছে যে এটা কি করতেছি আসলে। দেখো এখানে আসলে আমরা শ্রেণী সমবায় আছে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তিনটা এন সংখ্যক আছে, কত এন সংখ্যক কানেক্ট করা আছে। তাহলে এটার ক্ষেত্রে আই এর ফর্মুলা কি হবে? আই ইকুয়াল টু আমরা কি জানি যে বাইরেটা হচ্ছে ধরো আর, তাহলে আই ইকুয়াল টু হবে ই প্লাস আর প্লাস হবে আর, ইকুইভ্যালেন্ট হবে না? ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে দেখো তো এখানে ই এর মান হচ্ছে কত, ই কয়টা আছে? এন সংখ্যক আছে, তাহলে এন এটা সিরিজে থাকলে কি সবগুলো যোগ করতে হয় না? তো এখানে সবগুলো যেহেতু ই আছে, তাহলে এন সংখ্যক থাকলে কত হবে? এনই হবে, তাই না? দুইটা যোগ করলে দেখো, দুইটা যোগ করলে 2, তিনটা যোগ করলে 3, এন সংখ্যক গুণ করলে কত হবে? এনই হবে। ওকে, আর এর মান তো আর এখানে সিরিজে যেহেতু আছে, তাহলে কত হবে? এন সংখ্যক আর সিরিজে যোগ করলে কত হবে? এন আর। ওকে, এটা হচ্ছে আই। আর এটার আই ফর্মুলা কি হবে দেখো, এটা আই ইকুয়াল টু কত? সেম ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। তোমাদের একটা শর্টকাট শিখাইছি, সবগুলো ই না, সবগুলো সেম হলে ই সেম থাকে না, একটু আগে দেখাইলাম শর্টকাট। ওকে, সবগুলো ই থাকলে ই সেম হয়, তাহলে ই হবে এটা। আর এর মান তো আর এর মান তো আর বসাইছি। আর ইকুইভ্যালেন্ট কত আসবে? এটা কি আছে? প্যারালালি আছে না? প্যারালালি তোমাদের শর্টকাট করেছি কিনা? সবগুলো যদি আর হয় তাহলে এন সংখ্যক থাকলে এন দিয়ে ভাগ করতে হয় না? তাহলে কত? আর ডিভাইডেড বাই এন। তো আলটিমেটলি দেখো লসাগু যদি আমরা করি, তাহলে দেখো আলটিমেটলি আর এন আর প্লাস আর ডিভাইডেড বাই এন ই। তাহলে দেখো আলটিমেটলি এটা আমরা পাইতেছি যে এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর, ঠিক আছে। আচ্ছা, তো এখন হয় আই ম্যাক্স এর জন্য কি করতে হবে? আই ম্যাক্স এর জন্য দেখো তো কি করতে হয়। আই ম্যাক্স কখন হয়? যদি তোমার যে দেখো আরটা যদি এন আর থেকে ছোট, মানে যদি এরকম হয় যে আর লেস দেন আর, ঠিক আছে, তার মানে আর থেকে অনেক ছোট, মানে আরটা কি, তাহলে এই জিনিসটাকে আমরা মানে নেগলেক্ট করতে পারি এখান থেকে। যদি আর থেকে অনেক ছোট হয় তাহলে দেখো তো এখানে কি পাওয়া, এন ই ডিভাইডেড বাই আর, ঠিক আছে। তাহলে এন গুণ পাওয়া যায়, কত? এন গুণ তুমি কি পাবা? বিদ্যুৎ শক্তি পাবা, ঠিক আছে। এন গুণ বিদ্যুৎ শক্তি পাবা যখন, তাহলে কি ছোট হলে, তাহলে আর ছোট হলে কি কানেকশন দিব আমি? সিরিজ ফর আই ম্যাক্স। সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য আর যদি ছোট হয় তাহলে সিরিজ কানেকশন দিতে হবে। আর এখানে দেখো উল্টা, এখানে যদি তোমার এরকম হয় যে আর লেস দেন আর, যে আর থেকে অনেক ছোট হয়, তাহলে আমরা এই জিনিসটাকে ইগনোর করতে পারি, তখন এন ই ডিভাইডেড বাই আর লেখা যায়, ঠিক আছে। তাহলে এন গুণ পাওয়া যায়, তাই না? এন গুণ পাওয়া গেলে তাহলে আই ম্যাক্স পাওয়া যাবে, তাই না? তো আই ম্যাক্স এর জন্য যদি আমাদের কি আর ছোট হয়, আর ছোট হলে আই ম্যাক্স এর জন্য প্যারালাল কানেকশন দিতে হবে, প্যারালাল কানেকশন লাগবে। এটা থেকে পরীক্ষায় কোশ্চেন চলে আসে, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে সিরিজ কানেকশন কখন লাগবে? আর ছোট হলে। প্যারালাল কানেকশন কখন লাগবে? যখন আমাদের বড় আর ছোট হলে, ঠিক আছে, ফর ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য। এবার দেখো এখান থেকে আমরা ছোট একটা কাজ করব। এখান থেকে আমাকে বলছে যে প্রদর্শিত প্রত্যেকটি ইয়ার তড়িৎচালক শক্তি হচ্ছে 1.5, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1.5, বহিঃস্থ রোধ এত। তাহলে এখান থেকে আমাদের বলছে আই বের করতে, আই ইকুয়াল টু হোয়াট। আমি তোমাদের এটা এখানে সলভ করে দিব, আমি লিখবো না কিছু। দেখো তো এগুলো সবগুলো একই দিকে কানেকশন করা কিনা, একই দিকে। তার মানে সবগুলা মিলে কত হবে? সবগুলা মিলে দেখো তো 4 হয় কিনা, সোজা হিসাব ভাই 4 হয়। ওকে, আবার এই যে এখানে দেখো সবগুলা মিলে কত হয়? 4 হয়। সবগুলা মিলে কত হয় ভাই? দেখো একই দিকে 4 হবে। ওকে, শেষ, ক্লিয়ার। এই দেখো সবগুলোর অভ্যন্তরীণ আর করে, তাই না? আর করে হলে দেখো সবগুলো আমি বলতে পারি
4r 4r আর হচ্ছে 4r। বুঝা গেছে এতটুকু? আচ্ছা এখন দেখো তো কানেকশনটা এরকম হয়ে গেছে। আচ্ছা আজান দিতেছে, আমরা ছোট একটা ব্রেক দিব। ওকে, সো আমরা এখানে দেখো ক্যালকুলেশন অলমোস্ট ডান। আমাদের সার্কিটটা কেমন হয়েছে একটু জাস্ট এই চারটাকে যখন একটা বানাইছি তখন এখানে আমরা পাইছি 4e, ঠিক আছে, আর এখান থেকে আমরা পাইছি 4r। আচ্ছা 4r সেম ভাবে নিচে আবার এখানে একটা পাইছি, ঠিক আছে। সো আলটিমেটলি এটাও কি 4e, এটা হচ্ছে কত 4r, তারপর আছে 4e, তারপর আছে 4r, ঠিক আছে। এন্ড বেসিক্যালি যদি আমরা এটা একটা ইয়ার সাথে কানেক্ট করে দিই তাহলে আলটিমেটলি যেটা হবে যে 4e মানে হচ্ছে দেখো 6, এটা হবে 6 কারণ হচ্ছে 1.5 করে, এটা হবে 6, এটা হবে ভাই 6, এটা হবে ভাই 6, এটা হবে 6, কেন আরো হচ্ছে অভ্যন্তরীণ রোধ আছে 1.5 করে। তো 6 6 6 যদি থাকে, আমি তোমাদের শর্টকাট একদম বুঝিয়ে দিছি, একদম সবগুলো যদি সমান হয়ে যায় আলটিমেটলি, ঠিক আছে। ও সরি, এখানে আমি রোধ দিছি না, সবগুলো যদি সমান হয়ে যায় তাহলে আলটিমেটলি এখানে কত হবে, এখানে হবে 6 হবে, মানে ই এর মান 6ই থাকবে। আর আর এর মান কত হবে, আর এর মান হবে দেখো এটা হলো 6, এটা 6 আর 6 প্যারালালি আছে, সবগুলো কি আছে প্যারালালি আছে, তার মানে হবে 6 ডিভাইডেড বাই 3, তার মানে আছে কত আসবে 2 আসবে, তাই না। আর এর মান 2 আসবে। সিম্পলিফিকেশন বুঝে গেলে এখানে আর কিছু নাই, ঠিক আছে। তাহলে 6 আর 2, এখন বসাই দাও i ইকুয়াল টু কত হবে ফর্মুলা, e ডিভাইডেড বাই r প্লাস r। ই এর মান কত, ই এর মান হচ্ছে তোমার বেসিক্যালি 6, আর r এর যে ভ্যালু আছে সেটা হচ্ছে 100 প্লাস স্মল r এর মান হচ্ছে কত 2, ঠিক আছে। ওকে, সো আমি একবার ক্যালকুলেশন করে দিই, এটা 6, এটা 6, এটা 6, তাহলে টোটাল 6 থাকবে, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 6, এটা 6, তাহলে 2 হবে। ওকে ঠিক আছে, তাহলে 6 ডিভাইডেড বাই 100 প্লাস। ওকে, সো আশা করি এটা তোমরা পারবে, যা আসে ক্যালকুলেশনটা করে নিও ক্যালকুলেশনটা। এবার আসো ভাই আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ডাইহার্টের জিনিস কিরশফের সূত্র, যেটা অনেক সহজ বাট তোমরা কমপ্লেক্স করে ফেলো। আচ্ছা আজান দিতেছে, আজানটা আমরা একটু অফ রাখবো বলতো। ওকে, সো আমরা কিরশফের সূত্র নিয়ে আলোচনা করতেছিলাম। সো এখানে বেসিক্যালি আমাদের কেভিএল আর কেসিএল অ্যাপ্লাই করা লাগে। আমাদের জাস্ট স্পেশালি শিখতে হবে কখন কেভিএল আর কখন কেসিএল অ্যাপ্লাই করা যায়। কেসিএল অ্যাপ্লাই করা হয় বা কিরশফ যে কারেন্ট ল আছে এটা হচ্ছে কোনো একটা জয়েন্টে ইউজ করি, যে জয়েন্টে দুইয়ের অধিক ব্রাঞ্চ এসে মিলিত হবে। সাপোজ কি ধরো এই যে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টে অনেকগুলো, ধরো এখান থেকে একটা ব্রাঞ্চ আসলো যেটার মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, সাপোজ এখান থেকে একটা ব্রাঞ্চ আসলো, তিনটা ব্রাঞ্চ এসে মিলিত হয়েছে, হ্যাঁ রেজিস্ট্যান্স থাকুক আর না থাকুক ডাজন্ট ম্যাটার, মানে তিনটা ব্রাঞ্চ থেকে তিনটা কারেন্ট আসলো, ঠিক আছে। অথবা ধরো এখান থেকে একটা কারেন্ট আসছে, তাহলে ধরো এই দিক থেকে একটা কারেন্ট আসছে, এই দিক থেকে একটা কারেন্ট আসছে, এদিক থেকে একটা কারেন্ট বের হয়ে গেছে, এদিক থেকে একটা কারেন্ট বের হয়ে গেছে, তাহলে এই পয়েন্টে কয়টা কারেন্ট আছে দেখো তো। আমি যদি বলি এটা হচ্ছে ভাই I1, এটা হচ্ছে তোমার I2, এটা হচ্ছে ভাই I3, আর এটা হচ্ছে ভাই I4, চারটা কারেন্ট আসছে। তাহলে আমরা বলছি যে কিরশফ মানে কিরশফের যে কারেন্ট ল আছে এটা ইউজ করবে কোন একটা জয়েন্টে যেখানে দুইয়ের অধিক ব্রাঞ্চ এসে মিলিত হবে। তাহলে আলটিমেটলি দেখো এখানে কি হয়েছে, এই পয়েন্টে এসে যেহেতু সবাই মিলিত হয়েছে তাহলে এটার নাম দাও এ পয়েন্ট। তাহলে কেসিএল এর যে ফর্মুলা সেটা হচ্ছে সামেশন অফ i ইকুয়াল টু 0। দ্যাটস মিন যতগুলো এখানে i আসবে সবগুলোর বীজগাণিতিক সমষ্টি, আবার বলি কি সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি 0 হবে। তাহলে এখানে দেখো তো এই যে আবার খেয়াল করো এখানে এই দুইটা জিনিস I1 আর I2 হচ্ছে প্রবেশ করতেছে, তাহলে এই দুইটা পজিটিভ, তাহলে I1 প্লাস I2 সমষ্টি বলছে না, সমষ্টি মানে কি যোগ করতে হবে। আর I3 বের হইতেছে, I4 আর I3 বের হইতেছে, তার মানে যেগুলো ঢুকতেছে এগুলো পজিটিভ, যেগুলো বের হইতেছে সেগুলো হচ্ছে নেগেটিভ, I3 মাইনাস I4 ইকুয়াল টু 0। আবার তুমি উল্টা ধরতে পারো, তুমি এই যেগুলো বের হইতেছে এগুলোকে তুমি পজিটিভ ধরতে পারো, অথবা যেগুলো ঢুকতেছে এগুলোকে তুমি কি ধরতে পারো, নেগেটিভ ধরতে পারো। তুমি যদি এটাও লেখো যে যেগুলো ঢুকতেছে যেমন মাইনাস I1 মাইনাস I2 এগুলোকে মাইনাস ধরলো, আর যেগুলো বের হইতেছে এগুলোকে প্লাস ধরো, প্লাস I4 প্লাস সরি প্লাস I4 প্লাস I3 ইকুয়াল টু 0। তোমার ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর সবগুলো যদি প্রবেশ করতো তাহলে সবগুলোকেই প্লাস ধরতা, সবগুলো যদি বের হইতো তাহলে সবগুলোকেই মাইনাস ধরতা। ওকে, তো আশা করি এটাতে কোনো প্রবলেম নাই। এবার আমরা কেভিএল ইউজ করা হয় কোনো একটা লুপের মধ্যে। লুপ মানে কি, লুপ মানে তুমি যে পয়েন্টে শুরু করছো ঘুরে ওই পয়েন্টে আসতে হবে। যেমন ধরো আমি এই পয়েন্ট থেকে শুরু করছি, তাহলে এই পয়েন্টে ঘুরে আবার আসতে হবে, ঠিক আছে। এই পয়েন্ট ঘুরে আবার আসতে হবে, তাহলে এই পয়েন্ট থেকে শুরু করছি, এই পয়েন্টে যদি আবার ঘুরে আসতে পারো তাহলে এটাই হচ্ছে একটা লুপ। ওকে, আচ্ছা, সো লুপে এটা অ্যাপ্লাই করা হয়। অ্যান্ড বেসিক্যালি মনে রাখবা যে ধরো এই পয়েন্টে আমি সারা পথ ঘুরে আবার এই পয়েন্টে চলে আসবো, তাহলে আমার বিভব পার্থক্য কত হওয়ার কথা বলো তো। এই পয়েন্ট থেকে তুমি যাত্রা শুরু করছো, এই পয়েন্ট ঘুরে আবার ধরো এখানে আসছো, তারপর এই পয়েন্টে বিভব পার্থক্য কত হওয়ার কথা। বিভব পার্থক্য মানে কি, শেষ বিভব বা মাইনাস আদি বিভব।
এখানে শুরুতে তুমি এই পয়েন্টেই ছিল, আবার শেষে ঘুরে ফিরে এই পয়েন্টে আসছে, তাহলে ডিফারেন্স কত হবে? 0 হবে না? এই জন্য তুমি যখন একটা লুপ কমপ্লিট করে ওই পয়েন্টে ফিরে আসো তখন সামেশন অফ ভি ইকুয়াল টু 0 হয়। এটা মনে রাখলেই হয়ে যাবে। তুমি যখন লুপ কমপ্লিট করে এখানে চলে আসো তাহলে সামেশন অফ ভি ইকুয়াল টু কত? 0 হবে। দ্যাটস ইট, আর কিছু না। ওকে, এবার আসো এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই কিভাবে করব? অ্যাপ্লাই কিভাবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে আমি কিভাবে কেসিএল আর কেভিএলটা অ্যাপ্লাই করব। বিশেষ করে কেভিএলটা নিয়ে সবার প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, কেসিএল তো সহজ। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রথমে কারেন্টের ডিরেকশন দিব। দুইটা জিনিস মনে রাখলে হয়, কারেন্টের ডিরেকশন, কারেন্টের ডিরেকশন দিব, ঠিক আছে? কারেন্টের ডিরেকশন দিব। তারপরে হচ্ছে লুপ, লুপের ডিরেকশন, লুপের ডিরেকশন। এই দুইটা করতে পারলে হয়ে গেছে। এন্ড দুইটা জিনিস কি করা যাবে? ইচ্ছা মতো করা যাবে। লুপের ডিরেকশন কি করতে পারবা? লুপের ডিরেকশনটা কি করতে পারবা? ইচ্ছা মতো দিতে পারবা। লুপের ডিরেকশন কি মতো দিতে পারবা? ইচ্ছা মতো দিতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে। আর কারেন্টের ডিরেকশন যদি না দেওয়া থাকে তাহলে ইচ্ছা মতো, যদি এখানে ধরো দেওয়া নাই ইচ্ছা মতো বসাবো, আর যদি দেওয়া থাকে তাহলে এটাও কি, এটা হচ্ছে কি আমরা বলবো, না দেওয়া থাকলে ইচ্ছা মতো, না দেওয়া থাকলে ইচ্ছা মতো বসাবো একদম, ঠিক আছে? ওকে, এখন আমরা ডিরেকশন দিব। দেখো এখানে দেওয়া নাই, পরীক্ষা হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকে, সো আমি ডিরেকশন ধরে নিই। তো আমি ধরলাম যে এটা এদিক থেকে যাবে, এদিকে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এই ব্রাঞ্চে ডিরেকশন দেওয়া শেষ। আবার দেখো এদিকে আসো, এদিকে যখন আসবে এই ব্রাঞ্চের, দেখো এই দিকে একটা ডিরেকশন দিয়ে দিলাম, এখান থেকে কারেন্ট বের হবে ধরলাম, তাহলে এই ব্রাঞ্চে যে কারেন্ট আছে সেটা তো এদিকে পৌঁছাবে, তাহলে এটা সেম কারেন্ট না? তাহলে এটাকে ধর আমি I1 দিলাম, এটা হচ্ছে I2, ঠিক আছে? সরি, এটা I2 কেন হবে? এটা I1ই হবে। হ্যাঁ, এটা যেই কারেন্ট এটা সেম কারেন্ট, একই ব্রাঞ্চ, এখনো কারেন্ট ভাগ হয় নাই। এবার দেখো এটাকে আমি I2 দিলাম, তাহলে ভাই এটা কত হবে? এটাও ভাই I2 হবে। দেখো এখান থেকে বের হইতেছে। ওকে, এন্ড এটা যেহেতু নতুন ব্রাঞ্চ, দেখো এখানে দুইটা কারেন্ট এসে মিক্স হইতেছে, তাহলে এটা নতুন একটা কারেন্ট, এটা নাম দিলাম I3। রেন্ডম নিজের মতো ধরলাম। তুমি চাইলে I3 ডিরেকশন উপরে দিতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে ডিরেকশন যে কোনো ইচ্ছা মতো দিতে পারো, যেহেতু দেওয়া নাই। এবার দেখো মনে রাখবা, একটা ব্যাটারি থেকে যেই কারেন্ট আসে, যেই কারেন্ট বের হয় ওই কারেন্টে ফিরে আসবে। তার মানে এটার থেকে আই কারেন্ট বের হচ্ছে, আই কারেন্টই ফিরে আসবে। তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট যদি আই হয়, এটার কারেন্ট অবভিয়াসলি কি ভাই? I1। ক্লিয়ার? আবার সেম ভাবে খেয়াল করো, এটা থেকে যেই কারেন্টটা বের হয়েছে ওই কারেন্টটা এটার মধ্যে ফিরে যাবে, ঠিক আছে? তার মানে এই ব্রাঞ্চের কারেন্টও কত? I2। যেহেতু এটা I2, তার মানে এই ব্রাঞ্চের কারেন্টও কি? I2, ঠিক আছে? ডিরেকশন উল্টা দিছি। এটা হবে কি ভাই? I2, ঠিক আছে? সো মোটামুটি ডিরেকশন দেওয়া শেষ, বুঝা গেছে? তাহলে কারেন্টের ডিরেকশন আমি নিজে ইচ্ছা মতো দিয়ে নিছি। আর কারেন্টের ডিরেকশনের ক্ষেত্রে মনে রাখতে হবে, ব্যাটারি থেকে যে কারেন্ট বের হবে ওই কারেন্টই প্রবেশ করবে, যে কারেন্ট বের হবে ওই কারেন্টই প্রবেশ করবে। আর লুপের ডিরেকশন ইচ্ছা মতো। এখন ইচ্ছা মতো লুপের ডিরেকশন দেওয়ার জন্য আমি কিছু পয়েন্ট ধরে নিব এখানে, আর নিজের ইচ্ছা মতো, যে আমি কিছু পয়েন্ট ধরে নিই। যেমন এটা হচ্ছে ধরো A B C D E and F। তাহলে আমরা প্রথমে ধরো যে এখানে লুপ আছে কটা বলো তো? 3টা লুপ আছে। এটা একটা লুপ, তারপর এইটা একটা লুপ, দুইটা, আবার এই যে এটা একটা লুপ, ঠিক আছে? 3টা লুপ আছে। তো 3টা লুপের যে কোনো দুইটা ইউজ করতে পারো তুমি, ঠিক আছে? ওকে, দেখো আমি দুইটা কেন ইউজ করবো সেটা বলতেছি। তাহলে লুপ মানে লুপ 1, এটাকে আমি দিলাম লুপ 1, ঠিক আছে? লুপ 1, ঠিক আছে? স্টার্ট করবো কোন জায়গা থেকে? লুপ 1টা ধরো তুমি এ থেকে স্টার্ট করছো, এ থেকে প্রথমে কি যাবা? বি তে যাবা, বি থেকে ই তে যাবা, ই থেকে এফ তে যাবা, লুপ কমপ্লিট করতে হবে, তার মানে এতে ফিরে আসতে হবে, ঠিক আছে? এই লুপের মধ্যে এখন আমি কেভিএল অ্যাপ্লাই করব, কেভিএল। সো কেভিএল অ্যাপ্লাই করার আগে তোমাকে ছোট্ট একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এটার যে প্লাস মাইনাস গুলো আছে না, এটা নিজে ইচ্ছা মতো দিয়ে নিবা। যেমন ধরো ব্যাটারির ক্ষেত্রে এটা হচ্ছে তোমার মাইনাস আর এটা হচ্ছে তোমার প্লাস, ইচ্ছা মতো দিয়ে নিছো, সেই, ঠিক আছে? যেদিক থেকে কারেন্টের ডিরেকশন তো তুমি প্রথমে দিছো, এই যে কারেন্টের ডিরেকশন, তাহলে যেদিক থেকে কারেন্ট ঢুকতেছে ওটা প্লাস, যেদিক থেকে বেরোতেছে ওটা মাইনাস, যেদিক থেকে কারেন্ট ঢুকতেছে প্লাস, যেদিক থেকে বেরোতেছে ওটা মাইনাস, যেদিক থেকে কারেন্ট ঢুকতেছে ওটা প্লাস, যেদিক থেকে কারেন্ট বেরোতেছে ওটা মাইনাস। এটা দিয়ে দিলে কি হবে, যে তোমার ডিরেকশন নিয়ে প্রবলেম হবে না। এবার এদিক থেকে আসো, এটা তো প্লাস, এটা মাইনাস, যেদিক থেকে কারেন্ট ঢুকতেছে এটা প্লাস, এটা মাইনাস, যেদিক থেকে কারেন্ট ঢুকতেছে ওটা প্লাস, এটা মাইনাস, যেদিক থেকে এটা কিন্তু আর রোধ নাই, ঠিক আছে? ওকে, তাহলে সবগুলা জিনিস আমি প্লাস মাইনাস দিয়ে দিয়েছি। ওকে, এবার আসো, তাহলে আমি দেখো এই পয়েন্ট থেকে যদি শুরু করি, তাহলে কি এখানে প্রথমে একটা পাইছি, তাহলে এখানে যে ভোল্টেজ কতটুকু হবে? ভোল্টেজের সূত্র কি? V = IR না? আচ্ছা, তাহলে এখানে লিখবো কত? I1। আর এই যে রোধ, এই রোধের একটা মান দিই আমি, ঠিক আছে? এই রোধের একটা মান দিলাম, ধরো এটাকে দিলাম R1, এটাকে দিলাম R2, এটা R3, এটা হচ্ছে R4, ঠিক আছে? এগুলো একটা মান দিয়ে দিলাম। তাহলে I1 কত হবে? R1 হবে। এখন বলো তো এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? যাওয়ার সময় তুমি স্টার্টিং এ যেই
ইয়াটা পাবো, যে পয়েন্টটা পাবো, পয়েন্টটা পেয়েছে কত প্লাস, তার মানে এটা হবে প্লাস, শেষ। এরপরে দেখো তুমি যখন এই লুপ থেকে যখন বিতে আসছো, বি থেকে তো ইতে যাবে না, প্লাস পাইছো, তার মানে প্লাস হবে কত, যে i3 r3, ঠিক আছে। আমি ভোল্টেজ বের করতেছি, ভোল্টেজ মানে কি v ইকুয়াল টু ir। এরপরে দেখো এদিক থেকে যখন এদিকে আসবো আবার প্লাস পাইতেছি, তাহলে কত হবে, যে i1 r4। যদি আমি মাইনাস পাইতাম তাহলে আমি মাইনাস বসাইতাম, স্টার্টিং এ যেটা পাবা সেম ভাবে এদিক থেকে যখন গেছি ব্যাটারির নেগেটিভ প্রান্ত পেয়েছি, মানে মাইনাস কত হবে, এই যে ব্যাটারির যে প্রান্ত, এটাকে আমি নাম দিলাম E1 আর এটার নাম দিলাম হচ্ছে আমি কত E2, ঠিক আছে। তাহলে মাইনাস E1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এই ইকুয়েশনটা সলভ করলে হয়ে গেছে। এখানে অজানা কয়টা, অজানা হচ্ছে 3টা, খেয়াল করে দেখো অজানা 3টা, i1 i3, তারপর সে কত, মানে অজানা এখানে কত, এখানে কত আছে i1 i3 আর i1, এখানে 2টা আছে, আবার সামনেটা আরো 2টা আসবে, ঠিক আছে। আবার সামনে নতুন একটা জিনিস আসবে, অজানা 3টা এখানে, একটা হচ্ছে কি যে i1, আর একটা হচ্ছে কত i3, একটা হলো i2, ঠিক আছে। 3টা মানি বের করতে হবে। এবার লুপ 2, ঠিক আছে, লুপ 2টা কিভাবে নিবে, নিজে ইচ্ছা মতো নাও। আমি এবার ইচ্ছা করে উল্টাটা নিতেছি যাতে নেগেটিভ আসে, এইভাবে নিব আমার ইচ্ছা মতো। তুমি চাইলে, আমি ইচ্ছা করে দিতেছি, তাহলে এটা লুপ, এটা নাম দাও, কোন দিক থেকে কোন দিকে যাবে বলো তো, কোন দিক থেকে কোন দিকে যাবে। ধরো আমি লুপ উল্টা দিকে চাইতেছি, ধরো ডি থেকে চাইতেছি, তাহলে ডি ই বি সি, তারপর আবার ডিতে ফিরে আসতে হবে, লুপ কমপ্লিট করো। তাহলে এখান থেকে স্টার্ট করো, কিছু পাইছো না, এই থেকে স্টার্ট, যাওয়ার সময় কি নেগেটিভ পাইছি না, নেগেটিভ পাইছি মানে হচ্ছে এই যে ভি ইকুয়াল টু আই আর, তার মানে i3 r2, ঠিক আছে। এরপরে দেখো আবার যখন এদিকে গেছে নেগেটিভ পাইছি না, তার মানে কত হবে আমাদের, এটার মান হচ্ছে i2 r3। তারপর যখন এদিকে গেছে এখানে পজিটিভ পাইছি, প্লাস কত, প্লাস হবে e2 ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এই দুইটা ইকুয়েশন হয়ে গেছে না। এখন ভাই অজানা কয়টা, অজানা কয়টা, 3টা না, অজানা কয়টা 3টা, বাট এখানে ইকুয়েশন পাইছি 2টা। 3টা অজানাকে সলভ করার জন্য কয়টা ইকুয়েশন লাগবে, 3টা, বাট এখানে ইকুয়েশন পাইছি আমি 2টা। তাহলে আমি কি করবো, আরেকটা ইকুয়েশন কোন জায়গা থেকে পাবো, আরেকটা ইকুয়েশন খুবই সিম্পল। আমি এই যে পয়েন্টে, এই পয়েন্টে আমি কেসিএল অ্যাপ্লাই করতে পারি। কেসিএল অ্যাপ্লাই করলে কি পাওয়া যাবে, বি পয়েন্টে কেসিএল, দেখো বি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করলে কি পাওয়া যাবে, 2টা আসতেছে, তার মানে i1 প্লাস i2, একটা বের হইতেছে, তার মানে মাইনাস i3 ইকুয়াল টু 0। এটা হলো 3 নম্বর ইকুয়েশন, বুঝা গেছে। সো এই ইকুয়েশনগুলো দিয়ে কিন্তু আমাদের এখানে অলমোস্ট হয়ে যাবে, ক্লিয়ার, একদম সিম্পল, আমারই কিছু নাই। এবার দেখো আমরা একটা কোয়েশ্চেন সলভ করি, তাহলে তো বুঝবা। এখানে আমাকে বলা হয়েছে যে উদ্দীপকে বর্তনী R3 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ নির্ণয় কর। R3 মানে কোনটা, এই যে এটার মধ্যে দিয়ে, ঠিক আছে। আচ্ছা, সো আমাকে প্রথম দেখো, প্রথম কাজ আছে একদম সিম্পল, এটার মধ্যে করে ফেলবো আমরা সবকিছু। প্রথমে ডিরেকশন দিয়ে নিই, যেহেতু দেখো প্রথমে কাজ আছে, দেখো আই এর ডিরেকশন দেওয়া, প্রথম কাজ আই এর ডিরেকশন দেওয়া, কারেন্টের ডিরেকশন দেওয়া আছে, তো আমি প্লাস মাইনাস লিখে ফেলবো। এটা ব্যাটারি প্লাস, এটা মাইনাস, এটা ব্যাটারি প্লাস মাইনাস দেওয়া আছে। দেখো আর রোধের ক্ষেত্রে দেখো এদিক থেকে কারেন্ট আসতেছে, তার মানে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, ওকে। এদিকে কারেন্ট যাইতেছে, এদিক থেকে ঢুকতেছে কারেন্ট, তার মানে এটা প্লাস, এটা মাইনাস, সবগুলো দেওয়া শেষ। এদিক থেকে কারেন্ট ঢুকতেছে, তার মানে এটা প্লাস, এটা মাইনাস। এবার দেখো লুপ, প্রথমে একটা মানে দেখো এখানে দেখো প্রথমে এন পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো, 3টা সমীকরণ লাগবে। এন বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করলে কি পাওয়া যাবে ভাই, এন বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করলে পাওয়া যাবে, 2টা আসতেছে, একটা বের হইতেছে, তার মানে i1 প্লাস i2 মাইনাস i3 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। অজানা কয়টা, অজানা 3টা ইকুয়েশন লাগবে। এবার দেখো এই যে লুপ, এটা একটা লুপ ধরে নিই, এই যে লুপ, ঠিক আছে, এই যে লুপ, এই লুপ, এটাকে 1 নম্বর লুপ, ঠিক আছে। তো 1 নম্বর লুপ 1, লুপ 1 এ আমি কি করব, দেখো লুপ 1 আমি বসাই, এখান থেকে স্টার্ট করি, এন থেকে যাওয়ার সময় কিছু পাইনি, এদিক থেকে যখন আসছি দেখো ভি ইকুয়াল টু আই আর, তার মানে i3 r3 কি পাইছি বলো, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ পাইছি, তার মানে প্লাস। এদিক থেকে আসো, পজিটিভ পাইছি, তার মানে কত, মনে আছে যে এখানে দেখো এখানে i1 কারেন্ট না, এখানে কতটুকু কারেন্ট হবে বলো, এখানে i1 কারেন্ট, এখানে যেহেতু i1 কারেন্ট বের হইতেছে, এখানে কতটুকু কারেন্ট ঢুকবে, এখানে i1 কারেন্ট ঢুকবে, ঠিক আছে। এখানে কতটুকু কারেন্ট ঢুকবে, i1 কারেন্ট ঢুকবে। এখানে যদি i1 কারেন্ট ঢুকে তাহলে কি হবে, IR, তার মানে প্লাস পাইছি না হচ্ছে, তাহলে i1 আর এটা হচ্ছে কত r1, হ্যাঁ। আচ্ছা, এরপরে এটা ব্যাটারি নেগেটিভ পাইছি, মাইনাস 30 ইকুয়াল টু 0, তাহলে এটা হলো 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। 2 নম্বরটা সলভ করে ফেলবা। এবার দেখো লুপ 2 কিভাবে নিবা বলো, যা ইচ্ছা ওটা নিতে পারো, কোনো সমস্যা নেই। লুপ 2 তে আমি নিব হচ্ছে এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে লুপ 2, তাহলে লুপ 2 এর যদি আমি বসাই, এখান থেকে স্টার্ট করো, এখানে প্রথম প্লাস পাইছি, তার মানে i3 r3, ঠিক আছে, ওকে। এরপরে দেখো এটা যাওয়ার সময় কি এ প্লাস পাইছি, আবার তারপরে যতটুকু কারেন্ট এখান থেকে বের হয়েছে, এখানে i2 কারেন্ট বের হয়েছে, এখানে কি i2 কারেন্ট প্রবেশ করবে, তাই না। তার মানে কত হবে, প্রথমে দেখো যাওয়ার সময় প্লাস পাইছি, তার মানে প্লাস
I2 R2, ওকে I2 R2। ওইটা বলে দেখো মাইনাস পাইছে মানে -20 ইকুয়াল টু 0, এটা 3 নাম্বার, ঠিক আছে। তারপরে কি ইকুয়েশন সলভ করলেই তোমার এখান থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, ইকুয়েশন গুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করো, ক্যালকুলেটর দিয়ে সলভ করলে এটা তোমার এখান থেকে বের হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? একদম সহজ আই থিঙ্ক, ঠিক আছে। 3টা ইকুয়েশন সলভ করতে হবে। এখন ক্যালকুলেটর সলভ করার ক্ষেত্রে খেয়াল রাখবা এই 30টা কি এই পাশে আছে না ওই পাশে আছে। আমার যতটুকু মনে আছে এটা হলো I3 R3 প্লাস I1। আচ্ছা আমি একটু সাজাই দিই তোমাদের, ভালো হবে, ঠিক আছে। যেটা তোমরা ক্যালকুলেশনে ভুল করো, যেমন এইটার সিকোয়েন্সটা দেখছো, এই সিকোয়েন্সটার মতো আমি সাজাবো। তাহলে দেখো এখানে I1 এর কিছু আছে, I1 এর আছে একটা, I1 এর জায়গায় R1 এর মান কত, R1 এর মান হচ্ছে 3, তার মানে হবে 3I1। হ্যাঁ, I2 জায়গায় কিছু আছে নাই, তার মানে আমি লিখবো 0I2। কেন? কারণ ক্যালকুলেটরে তোমার 0 বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে কত আছে I3 R3 মান কত 5, তার মানে 5I3, ঠিক আছে। আর ক্যালকুলেটরে কনস্ট্যান্টটাকে এই পাশে রাখে 30, ঠিক আছে। সো এটাকে আমি 2 নাম্বার দিতেছি। হ্যাঁ, সেম ভাবে এটাকেও আমি সাজিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। যেমন এখানে I1 এর কিছু আছে, I1 এর কিছু নাই, তার মানে 0I1, ঠিক আছে, প্লাস তারপরে R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 10, তার মানে 10I2। হ্যাঁ, আচ্ছা প্লাস I3 মান কত, I3 R3 মান হচ্ছে 5, মানে 5I3 ইকুয়াল হচ্ছে, দেখো এটাকে ওই পাশে নিয়ে যেতে হবে 20। এটা তো 3 নাম্বার ইকুয়েশন। এই 3টা সলভ করলে কিন্তু তোমার এখান থেকে অলমোস্ট ডান। ক্লিয়ার? ওকে, সো এই 3টা সলভ করো, তাহলে কিন্তু এখানে যে I1 ইকুয়াল টু কত আসবে, I2 ইকুয়াল টু কত আসবে, I3 ইকুয়াল টু কত আসবে। যদি কোনোটা নেগেটিভ আসে, নেগেটিভ আসা মানে হচ্ছে যেদিকে ধরছো তার উল্টা দিকে ডিরেকশন। নেগেটিভ আসা মানে কি, যেদিকে ধরছো তার উল্টা দিকে ডিরেকশন হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো নেগেটিভ মানে যেদিকে ধরছি উল্টা দিকে ডিরেকশন, উল্টা দিকে ডিরেকশন হবে, মানে উল্টা দিকে হবে হয়ে যায়, মানে উল্টা দিকে ডিরেকশন হবে কি, বুঝছো? ওকে, ক্লিয়ার? সো এটা বললে আশা করি আর কোনো প্রবলেম হবে না। মানটা বের করবা, বের করে চেক করবা। আর এটা কোনো স্ট্রাকচারে এইভাবে সাজা নিবা সবসময়। হ্যাঁ, ক্যালকুলেটরে তোমার হচ্ছে কনস্ট্যান্টটা এই পাশে আছে। অনেক সময় আমরা কি করি, কনস্ট্যান্টকে এই পাশে রেখে -30 না, ক্যালকুলেটরে -30 ইনপুট দিই, মানে ভেরিয়েবলের ক্ষেত্রে, কনস্ট্যান্টের ক্ষেত্রে, তখন তোমার রেজাল্ট উল্টা আসবে। এই জন্য এটাকে ওই পাশে নিয়ে, এটা যেহেতু পজিটিভ, তোমার ক্যালকুলেটরে দেখবা তোমার কনস্ট্যান্টটা ওই পাশে আছে। হ্যাঁ, ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে তখন এটা দিয়ে সলভ করবা। তো এখান থেকে এটা হয়ে যাবে, এখান থেকে I1 I2 I3 সবই বের করে ফেলতে পারবা। এটা আসো, এটা করতে পারলে মোটামুটি তোমার সব শেষ। তো আমি এখানে বেসিক্যালি I1 আর I2 এই দুটো বের করবো, ঠিক আছে। এটা হলো I2। তো বেসিক্যালি এখানে প্রথম কাজ হচ্ছে তোমার, দেখো এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটাতে অনেকে ভুল করে ফেলবা। প্রথমে দেখো মাইনাস প্লাস দিয়ে নাও, এটা ব্যাটারি মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস দেওয়া শেষ। এখন দেখো কারেন্ট এই দিক থেকে ঢুকতেছে, তার মানে এটা প্লাস, এটা মাইনাস। ওকে, আর কি দেওয়া আছে এখানে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে মনে মনে, তাই না? আমি এটা ধরে নিই, ইন্টারনাল রেজিস্ট্যান্স থেকে বাইরে ধরে নিই। হ্যাঁ, বাইরে ধরে নিলে দেখো এই দিক থেকে যাইতেছে, তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের এটা প্লাস, এটা মাইনাস, আমি ধরে নিলাম। এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এটাকে বাইরে ধরে নিলে এদিক থেকে ঢুকতেছে, তার মানে এটা প্লাস, এটা মাইনাস। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝে গেছো। এবার তোমরা হচ্ছে লুপ নিব, আমরা লুপ একটা নাম দাও, দেখো এ, আচ্ছা একটা লুপ নেই, এটা একটা নাম দিই এ বি, এটাকে ধরো এটা দিলাম সি, ঠিক আছে, ই ডি ই, আর এটা এফ জি দিলাম, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা লুপ একটা নেই, লুপ এ, আচ্ছা যেভাবে হিসাব তুমি হিসাব করতে পারো, একটা লুপ নিলাম, লুপ এ বি সি ডি ই, আর এটা হচ্ছে কত এ। এখন এটা কেন নিতেছি, তুমি ব্রাঞ্চের কারেন্ট বের করার জন্য। এখন তুমি ভাবতে পারো ভাই এখানে কিভাবে বুঝবো যে আমি কেবিএল কেসিএল অ্যাপ্লাই করবো। দেখো তোমাকে যদি ব্রাঞ্চের কারেন্ট বের করতে হয়, এই দুইটা দিয়ে কিন্তু আমি চাইলে তুল্য পরিচালক শক্তি বের করতে পারি, বাট ওটা দিয়ে তুমি হচ্ছে টোটাল কারেন্ট বের করতে পারবা, মানে দুটোকে একটা বানায় ফেললে টোটাল কারেন্ট বের করতে পারবা। বাট ব্রাঞ্চের কারেন্ট যদি বের করতে হয়, ব্রাঞ্চ নিয়ে কাজ করতে হবে, আর ব্রাঞ্চ নিয়ে কাজ করে হচ্ছে কেসিএল আর হচ্ছে কেবিএল, ঠিক আছে। তো কেবিএল হচ্ছে আমরা ব্রাঞ্চটাকে, এই উপরের ব্রাঞ্চটাকে একটা লুপের মধ্যে নিব, আর নিচের ব্রাঞ্চটাকে আরেকটা লুপের মধ্যে নিব, তাহলে দুইটার কারেন্টই এখানে ইনভলভ হয়ে যাবে, তখন তুমি কারেন্টের মানটা বের করতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার কেবিএল কেসিএল যে অ্যাপ্লাই করবে এটা বুঝবা আর কি আলটিমেটলি, কারণ ব্রাঞ্চের কারেন্ট যেহেতু বের করতে বলছে, ব্রাঞ্চের কারেন্টটাকে ইনক্লুড করতে হবে। তাহলে দেখো এবার এই দিক থেকে যাই, প্রথমে প্লাস পাইছি তাই না, এটার মধ্যে মেইন কারেন্ট আই যাইতেছে। হ্যাঁ, আই। এখন দেখো এখানে একটা সিম্পল জিনিস করা যায়, আই এই পয়েন্টে দেখো তো অ্যাপ্লাই করে দেখো তো ডিরেক্টলি কি লেখা যায়। একটা ইকুয়েশন তো এটা লেখাই যায় যে প্রথমে যে এই পয়েন্ট হচ্ছে, এই পয়েন্টের নাম দিয়ে নিন, নাম,
আচ্ছা এই পয়েন্টে অ্যাপ্লাই করি, এটার নাম EF G H, এটার নাম H দাও, ঠিক আছে। H বিন্দুতে বিন্দুতে কত হবে দেখো তো, যে দুইটা প্রবেশ করতেছে মানে কত, I1 plus I2 মাইনাস কত, এটা বের হইতেছে I = 0, ঠিক আছে। সো এইখান থেকে একটা মানে ইউজ করতে পারি আমি, চলো তিনটা আছে না, তিনটাকে আমি দুইটা বানাই ফেলবো কিভাবে দেখো, I1 plus I2 = I। তুমি চাইলে এখন এখানে ডিরেক্টলি I বসাতে পারো বা I1 plus I2 বসাতে পারো, যেটা আমি জাস্ট বুঝাই দিতেছি। দেখো তাহলে দেখো এদিকে যখন যাবা তুমি এটাকে চাইলে I লিখতে পারো, অথবা I না লিখে এটাকে লিখলা যে I1 plus I2, তাহলে তোমার চলক দুইটা হয়ে গেল, দুইটা ইকুয়েশন দিয়ে হয়ে যাবে। আলটিমেটলি তিনটে ইকুয়েশনই কিন্তু লাগতেছে, কারণ উপরের ইকুয়েশনটাই নিচে ইউজ করতেছে। সো যেই কথা ওই জিনিসই আলটিমেটলি, কিছু না, ঠিক আছে। যেভাবে করো কোনো সমস্যা নাই, বাট আলটিমেটলি আইটাকে তো তোমার আই ধরেও করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তো আমি ধরো আগের মতোই করাই তোমাকে, এটাকে আই ধরো তুমি, সমস্যা নাই। আই ধরার পরে কত আসে দেখো তো, 10 আসে না, পজিটিভ পাইছো, তার মানে 10 আই শেষ। এরপর দেখো যখন এতে উপরে গেছে, উপরে যাওয়ার পরে এটার কি ব্যাটারি পজিটিভ পাইছো না, আচ্ছা পজিটিভ পাইছো। আর এখানে কত, এখানে যে কারেন্ট গেছে সেটা হচ্ছে কত, I1, উপরে যে কারেন্ট সেটা হচ্ছে কত, I1, নিচে যে কারেন্ট সেটা হচ্ছে কত, I2। তাহলে I1 গেছে, এন্ড এটা রোধ কত, রোধ হচ্ছে দেখো, রোধ হচ্ছে 0.6, তার মানে 0.6 I1। পজিটিভ কেন হচ্ছে দেখো, পজিটিভ প্রান্ত পাইছি, হ্যাঁ ওকে। এটা প্রথমে ডিরেকশন আমরা ঠিক করে নিছি। এরপরে দেখো ব্যাটারি নেগেটিভ প্রান্ত পাইছি, মানে -12, ঠিক আছে, নেগেটিভ প্রান্ত পাইছি। এরপরে দেখো এই যে আমি শুরু করছিলাম কোন জায়গা থেকে, এখান থেকে না, তাহলে এখান থেকে ফিরে আসার কিছু নাই, তাহলে 0। এটা একটা ইকুয়েশন, হ্যাঁ ওকে। অ্যান্ড লুপ, আরেকটা লুপ নাও, লুপ নিচে A B C F G H A, এই লুপটা যদি তুমি নাও তাহলে দেখবা এখান থেকে স্টার্ট করো, পজিটিভ পাইতেছো প্রথমে, এ থেকে স্টার্ট করো, তাহলে কত হবে 10 I, তারপরে যাও এদিক থেকে, এদিকে আসার পরে পজিটিভ পাইছো, তার মানে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কত বসাবা, প্লাস এটা হচ্ছে I2 আর হলো 0.6, তার মানে 0.6 I2, তারপর দেখো ব্যাটারি নেগেটিভ পাইছো -8 = 0। বোঝা গেছে? এখন তুমি চাইলে তিনটা ইকুয়েশন সলভ করতে পারো, আগের মতো করবা যে সিকোয়েন্স সাজায় নিবা, যে I1 তারপরে I2 তারপরে I রাখো, আর কনস্ট্যান্টটাকে বেছে নিয়েছো, এভাবে সিকোয়েন্সিয়ালি রাখবা। যেটার মধ্যে I নাই সেটাতে I0, যেটাতে I1 নাই সেটাতে I1 এর সাথে 0 হবে, এইভাবে, হ্যাঁ। সো এটা করতে পারলে আশা করি তোমরা এটাতে পারবা। এবার হচ্ছে আমাদের 7 নম্বর টপিক, হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। সো এটা মোটামুটি একটা সহজ একটা টপিক ভাই, এত কঠিন কিছু না। হুইটস্টোন ব্রিজের মাধ্যমে আমরা কি করি, একটা জিনিস মনে রাখলে হবে, অজানা রোধ নির্ণয় করি। কি করি? অজানা রোধ নির্ণয় করি, অজানা রোধ। তো বেসিক্যালি দেখো এখানে 4টা রোধ কানেক্ট করা আছে। দেখো বেসিক্যালি কি ছিল আমি তোমাকে বলি, প্রথমে এরকম একটা রোধ ছিল একটা, তারপরে ছিল আরেকটা, তারপরে ছিল আরেকটা, তারপরে ছিল আরেকটা। তো এটা নাম হচ্ছে পি কিউ, তারপরে দেখো এস আর, হ্যাঁ। এগুলোকে এইভাবে আমি কানেক্ট করছি, কিভাবে, মাঝখানে এখানে একটা দিছি, এন্ড এই প্রান্তের সাথে এই প্রান্তকে কানেক্ট করছি, ঠিক আছে। দেখো এন্ড প্রত্যেকটার মাঝখানে একটা করে, মানে এই 4টাকে মানে একটা তুমি এটাকে বর্গ বলতে পারো, রম্বস বলতে পারো, মানে এটা চতুর্ভুজের মধ্যে একটা কানেক্ট করে দিছি আমি, ঠিক আছে। যে কোনো একটা চতুর্ভুজের মধ্যে কানেক্ট করে দিছি, চতুর্ভুজের 4টা বাহুতে। তাহলে মনে রাখবে এটা হচ্ছে প্রথম বাহু, এটা হচ্ছে দ্বিতীয়, এটাকে ভাই তৃতীয় বলে, আর এটাকে চতুর্থ বলে। অনেকে ভুল করে ফেলে, অনেকে এটাকে তৃতীয় ধরে ফেলে, বাট এটা তৃতীয়, এটা চতুর্থ, ঠিক আছে ওকে। সো এখানে একটা কি থাকবে, এখানে দেখো এর অপোজিট দুই প্রান্তে একটা মানে হচ্ছে ব্যাটারি কানেক্ট করা, আর এই প্রান্তে হচ্ছে একটা গ্যালভানোমিটার কানেক্ট করা। গ্যালভানোমিটার কি করে, গ্যালভানোমিটার হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ নির্ণয় করে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে তোমার সাম্য অবস্থা, ঠিক আছে। সাম্য অবস্থায় কি হয় ভাই, সাম্য অবস্থায় যেটা হয় যে IG এর মান 0 হয়ে যায়। IG মানে কি, এখানে যে কারেন্টটা যাবে না, এই কারেন্টের মান হয়ে যাবে 0, কারেন্টের মান হয়ে যাবে 0। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের যে বিভব সেম, ঠিক আছে। এটা যদি A হয় আর এটা যদি B হয়, তার মানে V বিন্দুতে বিভব আর B বিন্দুতে বিভবটা কি সেম, ঠিক আছে। এটা হলো সাম্য অবস্থার কন্ডিশন, হ্যাঁ। আমি এখানে বলতে পারি VA = VB। তখন আমি একটা কন্ডিশন ফিল আপ করতে পারি, একটা ফর্মুলা হয়ে যায়। দেখো কিভাবে মনে রাখবা, সেটা হচ্ছে দেখো এটাকে লেখা যায় P, দেখো এটাকে এভাবে চিন্তা করবো, এটা অনেকে সূত্র মনে রাখতে হয়, বাট খুব সহজ। এই যে এটাকে দেখো, এই যে মাঝখানে একটা ডিভাইডেড আছে, এটাকে তুমি মানে ভাগ চিহ্ন হিসেবে ধরো, আর এটাকে সমান চিহ্ন হিসেবে ধরো, ঠিক আছে। তাহলে দেখো তো কি আসে, P/Q না, দেখো এখানে P, এটাকে উল্টা করে দেখো, এবার দেখো P/Q, তার মানে P/Q হবে, সরি, আবার এদিকে দেখো ইকুয়াল, এই যে ইকুয়াল চিহ্ন, আর কি R/S, R/S, ঠিক আছে। এটা মনে রাখলেই তোমার হয়ে যায়, মুখস্থ করা লাগে না। আবার এদিকে এইভাবে মনে রাখতে পারো, এটাকে মানে ভাগ চিহ্ন, এটাকে ভাগ চিহ্ন ধরো, তাহলে কি আসে দেখো, আলটিমেটলি আমি এটাকেও লিখতে পারি। তাহলে দেখো P/R, P/R সমান, তারপর Q/R
এস। এতটুকু মনে রাখলেই তোমার হয়ে যায় আলটিমেটলি, যেটা ইচ্ছা ওটা মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এটা হলো সাম্যাবস্থা বা নিষ্পন্দ অবস্থার কন্ডিশন। ওকে, সো এই ক্ষেত্রে কি হয়, তোমার যদি 3টা বাহুর মান দেওয়া থাকে, একটা বাহু তুমি বের করতে পারো, ঠিক আছে? ওকে, এবার আসো এটা থেকে একটা ম্যাথ করলে তুমি বুঝে যাবে যে আলটিমেটলি এখান থেকে কি টাইপের জিনিসপত্র আসে। এখানে দেখো যে তোমার কি দেওয়া আছে ভাই, 10, 6, 30 আর হচ্ছে 30 দেওয়া আছে। তো প্রথম বাহু বলতে এটা, প্রথম বাহুতে এটা হলো প্রথম বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থা থাকবে? সাম্যাবস্থা থাকার কন্ডিশন কি ভাই? সাম্যাবস্থা থাকার কন্ডিশন হচ্ছে, দেখো এটাকে আমি লিখতে পারি, সাম্যাবস্থা থাকার কন্ডিশন হচ্ছে যে প্রথম বাহুতে যেহেতু বলছে কি রোধ থাকতে হবে, তো সাম্যাবস্থা থাকার কন্ডিশন দেখো এটাকে আমি ধরতে পারি যে এটাকে হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। তুমি র্যান্ডম যা ইচ্ছা ধরে নিবা, তাহলে আমরা জানি কি পি বাই আর ইকুয়াল হচ্ছে কিউ বাই এস। এটা তো আমরা বুঝি না। ওকে, এবার দেখো, তাহলে দেখো এই দুইটার অনুপাত কত আসে ভাই? এই যে 30 আর 30 এর অনুপাত কত আসে? 30 আর 30 এর অনুপাত আসে হলো 1। তার মানে এটা যদি আমার 6 হয়, এটা যদি আমার 6 হয়, তাহলে এইটা কত হতো? এটা 6 হতে হবে। তাহলে এটা আছে 10, তাহলে 10 থেকে যদি 6 বানাইতে হয়, ঠিক আছে, 10 থেকে 6 রোধ করতে হলে কি করবা? আমি তোমাদের ক্লাসে শুরুতেই বলছি, যদি তুমি কোনো কিছু রোধ বাড়াইতে চাও তাহলে সিজে কানেক্ট করতে হবে, রোধ কমাইতে চাইলে প্যারালালি কানেক্ট করতে হবে, তাহলে তোমাকে প্যারালালি কানেক্ট করতে হবে, ঠিক আছে? এক্স রোধ প্যারালালি দিতে হবে, এক্স এর রোধ মান বের করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এক্স রোধ প্যারালালি দিবা, তার মানে এখানে একটা এক্স রোধ কানেক্ট করতে হবে, এটা হলো এক্স রোধ। হ্যাঁ, এক্স রোধটা প্যারালালি কানেক্ট করতে হবে। তখন তোমার কি হবে যে 1/10 এর সাথে তুমি এক্স রোধটা প্যারালালি কানেক্ট করবা এবং তার ভ্যালু আসবে 1/6। এখান থেকে এক্সটা বের করলেই তোমার কাজ শেষ, বুঝা গেছে? আর যদি এরকম বলতো ধরো এটা 6 লাগবে, এটা আছে 4, তাহলে তুমি 2 সিরিজে কানেক্ট করতে। ক্লিয়ার? সো হুইটস্টোন ব্রিজ নিয়ে এতটুকু জানলেই হয়ে যাবে। এবার আসো ভাই মিটার ব্রিজ, খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে একটা মানে কোয়েশ্চেন আসছে, বাট এটা আবার ইম্পর্টেন্ট। এবার যেহেতু তোমাদের উল্টাপাল্টা কোয়েশ্চেন করতেছে, এইচএসসি 27 হয়তো আসবে, সো এটা অবভিয়াসলি পড়ে নিবা। হ্যাঁ, এটা ওইভাবে হাইলাইট করা নাই বইয়ের মধ্যে, বাট এটা থেকে কোয়েশ্চেন চলে আসে। সো এটা বেসিক্যালি মানে হলো মিটার ব্রিজ একটা হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? একটা হুইটস্টোন ব্রিজ মনে রাখবা, মনে থাকবে। সো মিটার ব্রিজ অ্যাকচুয়ালি একটা হুইটস্টোন ব্রিজ। হ্যাঁ, আচ্ছা, এটা সেম, এটা আসলে দেখতে আলাদা বাট সেম জিনিস। কিভাবে দেখো মিটার ব্রিজের স্ট্রাকচারটা কেমন হয়? এখানে একটা রোধ কানেক্ট করা, দেখো এখানে একটা রোধ আছে, ওকে, এখানে একটা রোধ আছে। তো চিন্তা করা যায় এই রোডটাকে আমি এভাবে কানেক্ট করতে পারি, দেখো তো, এই আর এই রোডটাকে এভাবে কানেক্ট করলাম, ওকে। অ্যান্ড কি করা হয় জানো, এখানে একটা মেটালিক, এখানে আছে তোমার কপার ইউজ করা হয় নর্মালি। আর এইখানে যেটাকে বলে মিটার স্কেলটা নর্মালি 1 মিটার বা 100 সেন্টিমিটার হয়। কি হয়? 100 সেন্টিমিটার হয়, 100 সেন্টিমিটার। সো মিটার স্কেল যেহেতু আছে, আর এটা যেহেতু একটা পরিবাহীর মতো, হ্যাঁ, এটা একটা পরিবাহী, সো এটার কি থাকবে? এটা একটা রোধ থাকবে না, এন্ড এটা অবভিয়াসলি একটা সুষম, ঠিক আছে? একটা সুষম। এখন যেটা হয় আলটিমেটলি, আমাদের যে এই যে পরিবাহীটা আছে না, হ্যাঁ, এই পরিবাহীটা মধ্যে যদি আমি ধরো এখানে একটা কানেকশন দিই, এটা তো অবভিয়াসলি রোধ আছে, তাই না? আচ্ছা, তো এটাকে যখন আমি ধরো এই যে এখানে একটা গ্যালভানোমিটারের মতো কানেকশন আছে, তার মানে গ্যালভানোমিটারটা দেখো দুইটা রোধের মাঝখানে অবস্থান করতেছে। হ্যাঁ, ওকে, খেয়াল করো ভালো করে। এই গ্যালভানোমিটারটাকে বিভিন্ন পয়েন্টে রাখা হচ্ছে আমি এই আইজির মানটা 0 বের করতে চাই। আইজির মান 0 মানে কি? গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট নাই, তার মানে এটাকে আমরা বলি নিষ্পন্দ অবস্থা। এটাকে কি বলি? নিষ্পন্দ অবস্থা। তো যখন দেখো এই পয়েন্টে যখন আমাদের 0 হয়ে যাবে, মানে হলো গ্যালভানোমিটার বিক্ষেপ 0 দেখা যাবে, তার মানে এই পার্টের রোধ আর এই পার্টের রোধ দুইটা সিগনিফিকেন্ট একটা ভ্যালু দিতেছে এখানে আসলে, কারণ এইটুকুর একটা রোধ থাকবে আর এইটুকুর একটা রোধ থাকবে, ঠিক আছে? তখন কি হবে আলটিমেটলি, দেখো এটার একটা রোধ আছে আর আলটিমেটলি এটার একটা রোধ আছে। হ্যাঁ, দেখো এই যে গ্যালভানোমিটার কানেক্টেড, এন্ড দেখো এই দুই প্রান্তে তোমার ব্যাটারি কানেক্ট করা আছে। সো দিস ইজ দ্য হুইটস্টোন ব্রিজ। এটার মান কত ভাই? এটার মান হচ্ছে R, আর এটার মান হচ্ছে S। আর এই দুটার মান কত আমি জানি না, বাট এটা তো নিষ্পন্দ অবস্থা, আইজির মান 0 পাই গেছি, তাই না? ওকে, এখন দেখো যেহেতু এটা আমি ধরলাম যে এটা হচ্ছে একক, এটা আমি ধরে নিলাম যে ধরো একক দৈর্ঘ্যের রোধ, সেটাকে আমি R ধরলাম, একক দৈর্ঘ্যে মানে 1 সেন্টিমিটারে। তাহলে এতটুকু দৈর্ঘ্য যদি L1 হয়, হ্যাঁ দেখো খেয়াল করো, এতটুকু যদি L1 হয়, তাহলে আমরা দেখো তো যে আমাদের এই এতটুকু দৈর্ঘ্য কত হবে। এটাকে আমি তুমি নাম দাও যে এতটুকুকে ধরো R দাও, আর এতটুকু ধরো Q দাও। তা R এর মান কত আসবে? R এর মান কি এরকম আসে না যে R ইকুয়াল টু হচ্ছে কত, যে R এর যে দৈর্ঘ্য L1 ইন্টু কত আর আর এটা বাকিটুকু কত হবে? বাকিটুকু হবে 100 মাইনাস L1, কারণ এতটুকু দৈর্ঘ্য থাকে, আর ইন্টু হচ্ছে কত আর, ওই যে একক দৈর্ঘ্যের রোধকে আমি আর ধরে নিয়েছি, ঠিক আছে? বোঝা গেছে এতটুকু? ক্লিয়ার?
ওকে, এইবার যদি এটা হয়ে যায়, এখন তুমি ইকুয়েশন বানাও তো, দেখো তো কি আসে, যে আর ডিভাইডেড বাই হচ্ছে এই যে L1 আর ইকুয়াল টু হচ্ছে এখানে কত আছে, S ডিভাইডেড বাই হচ্ছে কত 100 মাইনাস L1 ইন্টু কত আর। আলটিমেটলি দেখো এখান থেকে চলে যায় এই জিনিস দুইটা, হ্যাঁ আর চলে যায়, তো আলটিমেটলি আমি কি পাইতেছি, যে R বাই L ডিভাইডেড বাই হচ্ছে S বাই 100 মাইনাস L। ঠিক আছে, সো দিস ইজ দ্য আমাদের মিটার ব্রিজ যখন নিষ্পন্দ অবস্থা থাকে, কি থাকে, নিষ্পন্দ বা সাম্য অবস্থা, কি অবস্থায়, সাম্য অবস্থায়, সাম্য বা নিষ্পন্দ অবস্থা। নিষ্পন্দ অবস্থা, ঠিক আছে। এই কন্ডিশনটা আমি ফিল আপ করলে হয়ে যায়। দেখো যেদিকে রোদ ইউজ করছি ওই রোদ থেকে আমি হচ্ছে ডিস্টেন্স নিব, মানে বাম দিকের রোদ, বাম দিক থেকে হচ্ছে আমি কোন পয়েন্টে তুমি নিষ্পন্দ বিন্দু পাইছো, ঠিক আছে, এটা একটা নাম আছে, এটাকে বলে জকি আর কি, হ্যাঁ জকি বলে, এর মাঝখানে যেটা। আর বাকিটুকু হচ্ছে ডান দিকে হলো ডান দিকে রোদ বসাবো। এখন যে কোনো একটা মান না দেওয়া থাকলে তুমি বের করতে পারবে। এখানে দেখো সিম্পল অ্যাজ দ্যাট, আহামরি কিছু নাই। আমাকে বেসিক্যালি বলছে, খেয়াল করো, ইলেকট্রিসিটি ল্যাবরেটরি একটি মিটার ব্রিজের এক পাকে 2 এবং হচ্ছে 3 মানে রাখা আছে অপর পাকে, মানে একদিকে 2 আছে আর একদিকে 3 আছে। খেয়াল করো যে তোমার একদিকে মানে একদিকে 2 আছে, এদিকে আছে 2 আর এদিকে আছে হচ্ছে 3। ওকে, এন্ড বলছে শিক্ষার্থী নিষ্পন্দ বিন্দু ঠিক মাঝখানে পেতে চাচ্ছে। ওকে, নিষ্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাবে, এটা হলো কোয়েশ্চেন। ওকে, কোথায় পাওয়া যাবে, খুব সিম্পলি বের করা যায়। তো মিটার ব্রিজের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি ফর্মুলা দেখো, এটাকে যদি আর ধরি আর এটাকে যদি পি ধরি, হ্যাঁ তাহলে আমি ধরলাম এখান থেকে L1 ডিস্টেন্সে তোমার পাওয়া যাবে, তাহলে এতটুকু ডিস্টেন্স হচ্ছে কত, 100 মাইনাস L1, তাই না। সো আমাদের ফর্মুলা কি দাঁড়ায়, গ নম্বর সলিউশন করতে গেলে, যে আমাদের R ডিভাইডেড বাই L1 ইকুয়াল টু কত, যে আমাদের P ডিভাইডেড বাই 100 মাইনাস L1। ঠিক আছে, আই গেস এটা সলভ করলেই তোমার হয়ে যাচ্ছে। এবার বসায় দাও, আর এর মান হচ্ছে কত, প্রথমটা হচ্ছে 2 ডিভাইডেড বাই L1 ইকুয়াল টু কত, P হচ্ছে 3 ডিভাইডেড বাই 100 মাইনাস L1। হ্যাঁ, গুণ করে দাও তো কত আসে, 200 মাইনাস 2L1 ইকুয়াল টু কত, 3L1। ঠিক আছে, তাহলে দেখো 5L1 এটা যোগ করলে ইকুয়াল টু 200। তার মানে দেখো আলটিমেটলি L1 ইকুয়াল টু কত, 40। এখন 40 কি হবে ভাই, 100টা আমি সেন্টিমিটার বসেছিলাম মনে আছে, তাহলে 100 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার। মানে বাম দিক থেকে 100 সেন্টিমিটার আর ডান দিক থেকে হলো 60 সেন্টিমিটার। দিয়া বোঝা গেছে এতটুকু। ওকে, একদম সহজ। এবার আসো ঘ নাম্বার বলছে যে উদ্দীপকের শিক্ষার্থীরা উদ্দেশ্য সফল হবে কিনা। সো ও কোন জায়গায়, মানে মাঝখানে পাইতে যাচ্ছে। মাঝখানে পাওয়ার জন্য ভাই খুব সিম্পল এক্সাম্পল, মাঝখানে পাওয়ার জন্য কি হইতে হবে, মাঝখানে পাওয়ার জন্য যে আমাদের দুইটা সেম হইতে হবে। এখানে কম্বিনেশনগুলো দেখো 2 অথবা 3 ছিল না। সো মাঝখানে পাওয়ার জন্য এটাকে হয় 2 অথবা 2 হইতে হবে, হ্যাঁ এইটা অথবা আরেকটা করতে পারো, আরেকটা হবে কি, এটাও 3 হবে না এটাও 3 হবে। ঠিক আছে, তো আমরা জানি ধরো এটা 2 রাখছো, 3 থেকে 2 মানে কমানোর জন্য তোমাকে কোনো একটা কিছু প্যারালালি কানেকশন করতে হবে, এটা তুমি করে নিবা নিজের মতো। অথবা আমি কি রাখবো, এটাকে 3ই রাখবো আর এটাকে বাড়াবো। তার মানে দেখো 2 থেকে 3 করতে হলে আমাকে 1 যোগ করতে হবে সিরিজে, শেষ, একদম সহজ। এটা একটু অ্যানালাইসিস করে দিলেই হয়ে গেছে। হ্যাঁ, আর কি করলাম ভাই, আচ্ছা একটু চেঞ্জ হয়েছে, সমস্যা নাই। এবার দেখো দিস ইজ দ্য লাস্ট টপিক, সেটা হচ্ছে ভাই আমাদের গ্যালভানোমিটার। ঠিক আছে, সো গ্যালভানোমিটার বা ইমিটার দুইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এখানে আমরা শান্টটা পড়বো। সো গ্যালভানোমিটার ইমিটারের মধ্যে একটা বেসিক পার্থক্য আমি বলি। গ্যালভানোমিটার হচ্ছে খুব ক্ষুদ্র তড়িৎ প্রবাহ মাপে। গ্যালভানোমিটার হচ্ছে কি করে, ক্ষুদ্র প্রবাহ মাপে। ঠিক আছে, বড় প্রবাহ মাপে। এখন ধরো আমি একটা এক্সাম্পল দিই। এখানে একটা আছে যে একটা ব্যাটারির সাথে এখানে একটা আচ্ছা ব্যাটারির সাথে ধরো একটা রোদ আছে, রোদের পরে এখানে একটি গ্যালভানোমিটার কানেক্ট করছি। তাহলে আচ্ছা, সো যখন এইটাকে আমি এখন গ্যালভানোমিটার যেহেতু ক্ষুদ্র প্রবাহ মাপে, এটাকে আমি বড় প্রবাহ মাপাইতে চাচ্ছি, তখন আমাদের কন্ডিশনটা কি ভাই, তখন আমাদের বেসিক্যালি কন্ডিশন হচ্ছে যে আমি গ্যালভানোমিটারের সাথে যদি একটা ছোট মানের রোদ ইউজ করি, তাহলে কি হবে, ছোট মানের রোদ, ঠিক আছে, যেটাকে আমরা বলবো এস বা শান্ট যদি ইউজ করি, ছোট মানের রোদ ইউজ করি, তাহলে দেখা গেছে যে আগে এটার মধ্যে দিয়ে ধরো 2 এম্পিয়ার কারেন্ট গেলে ম্যাক্সিমাম, ঠিক আছে, 2 এম্পিয়ার কারেন্ট গেলেই এটা হলো 0 থেকে 2 এম্পিয়ার, মানে 2 এম্পিয়ার কারেন্ট গেলে এটা নষ্ট হয়ে যায়। তো এখন এটার মধ্যে দিয়ে মানে এটার মধ্যে তো 2 এম্পিয়ার কারেন্ট যায় আর এটার মধ্যে ধরো আরো 98 এম্পিয়ার কারেন্ট যায়, তাহলে টোটাল এম্পিয়ার কতটুকু চাইতে পারতেছে, 100 এম্পিয়ার। আর আগে এটার মধ্যে কত এম্পিয়ার চাইতে পারতো, মাত্র
2 এম্পিয়ার যাইতে পারতো, ঠিক আছে। কেন 2 এম্পিয়ার যাইতে পারতো? কারণ 2 এম্পিয়ার পুরোটা গ্যালভানোমিটার দিয়ে যাবে, সো গ্যালভানোমিটার নষ্ট হয়ে যেতে পারে, এর থেকে যদি বেশি দেয়। আর এখানে কি হইতেছে, এটার মধ্যে 2 এম্পিয়ার, বাকি 98 এম্পিয়ার ছোট মানের রোদ দিয়ে যাচ্ছে। কেন? কারণ যেখানে রোদ ছোট ওইখান থেকে কারেন্ট ম্যাক্সিমাম চলে যায়। আর 100 এম্পিয়ার যে রোদ আছে সেটা কিন্তু পুরো বর্তনীতে আমি পাইতে পারছি, ঠিক আছে। সো এই স্ট্রাকচারটাকে, এই পুরো স্ট্রাকচারটাকে আমরা কি বলবো ভাই? এটাকে বলা হয় অ্যামিটার। বোঝা গেছে? এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে অ্যামিটার। তার মানে দেখো অ্যামিটার কি বলছিলাম শুরুর দিকে, অ্যামিটার কি করে? অ্যামিটার হচ্ছে তোমার বড় রোধ মাপে। অ্যামিটার কি মাপে? বড় রোধ মাপে। তাহলে সরি, বড় প্রবাহ মাপে। তো বড় প্রবাহ মাপতে পারতেছে দেখো। সো আমি গ্যালভানোমিটারের সাথে যদি এটা শান্ট ইউজ করি তাহলে সেটাই অ্যামিটার হয়ে যায়। বোঝা গেছে? ঠিক আছে, ওকে। সো গ্যালভানোমিটারের সাথে যদি শান্ট ইউজ করি তাহলে সেটা অ্যামিটার হয়ে যায়। এখন এখান থেকে আমরা একটা প্র্যাকটিস করব। বেসিক্যালি দেখো, আমরা গ্যালভানোমিটারের সাথে যদি একটা শান্ট ইউজ করি তাহলে হয়ে যায়, তাই না? আচ্ছা, এখন দেখো, প্রথমত আমাদের একটা ব্যাটারি ছিল, ওকে, এখানে একটা রোধ ছিল, তো এখানে আমাদের কি একটা গ্যালভানোমিটার ছিল, তাই না? ওকে, তাহলে দেখো মেইন কারেন্ট আই আর আইজি যেটা কিন্তু সমান, তাই না? আই ইকুয়াল টু আইজি সমান। এটা কখন? যখন আমি শুধু গ্যালভানোমিটার ইউজ করতেছি। এখন তুমি চাচ্ছ গ্যালভানোমিটারে থাকবে, বাট এটা দিয়ে আমি বেশি তড়িৎ প্রবাহ যাতে মাপতে পারি, তখন তোমাকে আলটিমেটলি সলিউশন কি? আলটিমেটলি সলিউশন হচ্ছে যে রোধ এখানে রাখলাম, অ্যান্ড এখানে দেখো আমি কি করব, যে গ্যালভানোমিটারের সাথে আমি একটা জিনিস প্যারালালি ইউজ করব, সেটা হচ্ছে আমাদের শান্ট, ঠিক আছে? শান্ট ইউজ করলাম। এখন যেটা হয়েছে দেখো, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আইজি কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে দিয়ে হচ্ছে কত? আইএস কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। আর গ্যালভানোমিটার থেকে এখানে এন টাইমস কারেন্ট যাচ্ছে, যেটাকে আমি বলতেছি আই। আগেরটার ক্ষেত্রে কি হয়েছে? আগেরটার ক্ষেত্রে দেখো আই মেইন কারেন্ট আর আইজি কারেন্ট সেম। এখন কি, মানে গ্যালভানোমিটারের মধ্যে যেই পরিমাণ কারেন্ট যাচ্ছে তার এন গুণ কারেন্ট হচ্ছে এটার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি এন ধরে নিলাম, এন যে কোনো সংখ্যা আসতে পারে, মানে যেহেতু আমি ক্যালকুলেশন ইউজ করতে পারি। বুঝা গেছে? এটা মোটামুটি জানলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এটা মোটামুটি বুঝলেই আমাদের কাজ শেষ। এবার আসো এখান থেকে আমরা একটা ফর্মুলা বানাই। ফর্মুলাটা কি তোমাদের মনে আছে কিনা? আমরা ব্রাঞ্চের কারেন্ট বের করতাম। ব্রাঞ্চের কারেন্ট কিভাবে বের করতাম? ধরো আমি আইজি বের করতেছি, তাহলে আইজি ব্রাঞ্চের কারেন্ট কি হবে? নিচে হবে দুইটা রোধ, তার মানে এটা রোধ জি আর এস, তাহলে জি প্লাস এস। যেহেতু আইজি বের করতেছি তাহলে এস হবে। হ্যাঁ, আমরা বলছিলাম ব্রাঞ্চের কারেন্ট বের করার সময় যেইটার কারেন্ট বের করবা, যে ব্রাঞ্চের অপোজিট ব্রাঞ্চের রোধ বসবে। আর টোটাল হচ্ছে কত? আই। টোটাল হচ্ছে কত? মূল প্রবাহ হচ্ছে আই। এখন দেখো আইজি ইকুয়াল টু লেখা যায় যে জি প্লাস এস বাই এস ইকুয়াল টু হচ্ছে আইজি কত লেখা যায় দেখো তো? এন আইজি, ঠিক আছে। তাহলে দেখো তো আলটিমেটলি আইজি আইজি কাটা, তাহলে দেখো তো এস ইকুয়াল টু লেখা যায় কি একটা অবস্থা। হ্যাঁ, এই ক্লাসটা একটু বড় হয়ে গেছে আমাদের, তাই না? বাট এখানে আমরা অনেক কিছু কভার করছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো বেসিক্যালি এখানে আমাদের যদি এটা গুণ করে দিই তাহলে কত আসবে? জি প্লাস এস ইকুয়াল টু কত হয়? এন এস। আলটিমেটলি দেখো তো জি ইকুয়াল টু এস কমন নিলে কত? এন মাইনাস ওয়ান। তার মানে দেখো তো শান্টের যে রোধ এস ইকুয়াল টু কত আসতেছে? জি প্লাস এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা হলো তোমার এইখানকার ফর্মুলা। এটা মনে রাখলে তোমার হয়ে যাচ্ছে, আর কিছু লাগবে না। ঠিক আছে, ওকে, মনে থাকবে তো? ওকে, আচ্ছা। তো এখানে এই যে জি প্লাস এন, এটা সুন্দর করে লিখে দিই। হ্যাঁ, এন মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে জি হচ্ছে কি? জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, আর এস মানে কি? শান্টের রোধ, ঠিক আছে। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? ওকে। সো জি মানে হচ্ছে গ্যালভানোমিটার রোধ, আর এস মানে কি? শান্টের রোধ। এইবার 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 আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এই জিনিস থেকে একটা জিনিস লেখা যায়, এটা তোমাদের জানা থাকা লাগবে। দেখো আমি যদি এটা ট্রান্সফার করি তাহলে দেখো আইটাকে এই পাশে নিয়ে আসি, বা আমি যদি এটাকে রাখি, ধরো আইজি রাখলাম, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে কত হবে? জি প্লাস এস ডিভাইডেড বাই এস ইকুয়াল টু কত? আই লেখা যায়, তাই না? এটাকে বলা হয়, মানে এটাকে বলা হয় কি, যে ক্ষমতা গুণক, ঠিক আছে। ক্ষমতা গুণক মানে কত গুণ বেড়ে গেছে, ঠিক আছে। শান্টের ক্ষমতা গুণক বলা হয় আর কি, মানে গ্যালভানোমিটার আর কি। সো এই জিনিসটার মান আসলে কত দেখো তো? আমরা যে জিনিসটা পড়ছি যে আই ইকুয়াল টু হচ্ছে কত, এই যে এখানে পড়ছিলাম যে আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু হচ্ছে এন প্লাস আইজি। তার মানে এটাকে এনও বলা যায়, এটাকে কিন্তু আমি এনও বলতে পারবো, ঠিক আছে। সো ক্ষমতা গুণকটা একটু মাথায় রাখবা। ওকে, এবার আসো আমরা এখান থেকে প্রবলেম সলভ করি। আমাকে বলছে একটি গ্যালভানোমিটার রোধ হচ্ছে এত, তাহলে জি এর মান হচ্ছে কত ভাই? জি এর মান হচ্ছে 100, একদম সহজ। এখন আমাকে বলছে এর সাথে কত মানের শান্ট যুক্ত করতে হবে। যুক্ত করলে মূল তড়িৎ প্রবাহের 90% শান্টের মধ্যে দিয়ে যাবে।
আচ্ছা, তো একটা কথা খেয়াল করো, এটা হচ্ছে মেইন কারেন্ট, সেটা হচ্ছে আই, এর মধ্যে কিছু কারেন্ট এটার মধ্যে দিয়ে যাচ্ছে, আর বাকি কারেন্ট যাবে শান্টের মধ্যে দিয়ে, তাই না? ওকে, তো বলছে কত, যে 90% শান্টের মধ্যে দিয়ে যাবে, এত পার্সেন্ট কারেন্ট যাবে শান্টের মধ্যে দিয়ে, ঠিক আছে? তাহলে 1% কারেন্ট যাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, আর এখানে কারেন্ট হচ্ছে কত, 100%, একদম সহজ। এখন বলো এন কিভাবে জানি বের করে, এন ইকুয়াল টু কত, আই মাইনাস আইজি না? কেমনে, আই বাই আইজি না? দেখো তো, এন ইকুয়াল টু আই ইকুয়াল টু কত, এন আইজি, তাহলে এন ইকুয়াল টু কত হবে, আই বাই আইজি। আই এর মান কত, আই এর মান হচ্ছে 100, আর আইজি এর মান হচ্ছে কত, 1, তার মানে এটা 100 আসে। এবার দেখো শান্টের যে রোধ এস ইকুয়াল টু হচ্ছে কত, জি এন মাইনাস 1, বসায় দাও। জি এর মান হচ্ছে কত, 100 না? এন এর মান হচ্ছে কত, 100 মাইনাস 1। জি এর মান কি 100 দিছে, 100 রোধ, তো যা আসে তাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তো এখান থেকে তোমার শান্টের রোধটা চলে আসবে, বুঝে গেছে? পরেরটা, এত রোধের একটা গ্যালভানোমিটার সর্বোচ্চ এত তড়িৎ প্রবাহ মাপতে পারে, ঠিক আছে? তড়িৎ নির্ভর নির্ণয় করতে পারে, কি ব্যবস্থা নিলে সেটা 10 এম্পিয়ার মাপতে পারবে। তার মানে দেখো তো এন এর মান কত, এন এর মান সহজ, আই ডিভাইডেড বাই আইজি। হ্যাঁ, তো আগে একবারে স্টার্টিং এ দেখো এখন কতটুকু মাপতে চাইছে, এখন মাপতে চাইছে 10 এম্পিয়ার। হ্যাঁ, 10 এম্পিয়ারটাকে মিলি এম্পিয়ারে তুমি নিয়ে যাও, 10 ইন্টু 10⁻³ মিলি এম্পিয়ারে নিয়ে যাও। হ্যাঁ, যেহেতু নিচেরটা মিলি এম্পিয়ারে আছে। আর আইজির মান কত, আইজি মানে হচ্ছে কি, আগে হচ্ছে মানে গ্যালভানোমিটার সর্বোচ্চ 10 মিলি এম্পিয়ার মাপতে পারে, ঠিক আছে? আগে যখন মাপতে পারতো তখন তো তুমি শান্ট ইউজ করো নাই, তখন ওই গ্যালভানোমিটারের আইজিটাই হচ্ছে তোমার মেইন কারেন্ট ছিল, তাই না? সো ওটা 10 কত মিলি এম্পিয়ার হবে, মানে 10 থেকে তুমি কত 100, মানে 10 মিলি এম্পিয়ার থেকে 100 তে বানায় ফেলতে চাইতেছো। তাহলে দেখো আলটিমেটলি কত আসে, কাটাকাটি করলে 10⁻³ শেষ। তাহলে এস ইকুয়াল টু কত, জি এন মাইনাস 1 শেষ। তাহলে জি এর মান কত, জি এর মান কত ভাই, 100 ডিভাইডেড বাই 1000 মাইনাস 1, ক্লিয়ার? এইটা থেকে রেজাল্ট চলে আসবে, বুঝা গেছে? ওকে, আচ্ছা, সো দিস ইজ দ্য লাস্ট। এবার দেখো 100 একটি গ্যালভানোমিটারের সাথে 5 এম্পিয়ারের শান্ট যুক্ত আছে। আচ্ছা, আমি একটু চিত্র এঁকে নিলে আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো গ্যালভানোমিটার এরকমই তো থাকার কথা, তাই না? আর মাঝখানে হয়তো বা ধরো একটা, সরি, ওকে, সো এখানে দেখো বলছে যে এত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় গ্যালভানোমিটারে এত, তাহলে আইজির মান কত, আইজির মান হচ্ছে ভাই 0.42। বিদ্যুৎ প্রবাহিত হলে মূল তড়িৎ প্রবাহ কত, আই ইকুয়াল টু হোয়াট? তো একটা ইকুয়েশন মানে লিখতে হয়ে যায়, আইজি কত হবে বলো, আইজির ইকুয়েশন কত? আইজি মানে হচ্ছে প্রথমে কি জি প্লাস এস, দুইটা রোধের যোগফল, আইজি যেহেতু বসেছে উপরে এস বসবে, অন্য রোধ আর টোটাল আই সব দেওয়া আছে। দেখো আইজির মান দেওয়া আছে, আইজির মান দেওয়া আছে, হ্যাঁ, তারপরে এস দেওয়া আছে, জি এস সব দেওয়া আছে, সবই দেওয়া আছে, আয়ের মান বের করে ফেলো, দ্যাটস অ্যান্সার, ঠিক আছে? আমি তো সাজাও দিই, যাও, আইজি ইন্টু কত হবে, জি প্লাস এস ডিভাইডেড বাই এস ইকুয়াল টু কত, আই, তাও বসায় দিলাম, যাও, আইজির মান কত, 0.42 ইন্টু এস এর মান কত, এস এর মান হচ্ছে 5, আর এটা কত হবে 100 প্লাস 5। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য লেকচার। আমরা ভাই এই মানে এটা মানে চলতরিতের উপর বেস্ট ক্লাস হবে, আই থিঙ্ক। তোমরা জাস্ট করে দেখো, এখানে আমরা কোনো কিছু বাদ দিইনি, সব কিছু আলোচনা করছি। সো ফার্স্ট অফ অল তোমাদের কাছে দুঃখিত, মানে এত বড় ক্লাস নিলাম, বাট আলটিমেটলি কিছু করার নেই, আমরা প্রচুর জিনিস কভার করছি ভাই, A to Z, মানে যা আছে এই চ্যাপ্টারে সব কন্টেন্ট কভার করছি। সো এটা একবার দেখে যাইতে পারলে টেস্ট পেপারে দেখবা 95% জিনিস তোমার অলরেডি সলভ। হ্যাঁ, একটু মাঝে মাঝে তো আটকাবা, কারণ তুমি তো আগে প্র্যাকটিস করো নাই, বাট দেখি বুঝে যাবা যে হ্যাঁ এটা তো বলছে ভাইয়া, ঠিক আছে? সো নেক্সট হচ্ছে অন্য কোনো আরেকটা চ্যাপ্টার হচ্ছে আমরা 1 2 রিভিশন দিব। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।